স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর রাত 11:59 মানেই ভূত.com-এর আরও একটি নতুন এপিসোড, এবং আপনারা সেই নতুন এপিসোডটি ঠিক যেভাবে শুনতে চেয়েছেন আমরাও ঠিক সেইভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি। তাই ফিরে আসা আপনাদের কাছে আপনাদের মতো করে। আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি চাইব যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনিও শুনবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই রেগুলার শুনতে হবে। আর আমি সবসময়ই বলি যে আমাদের বেশি বেশি করে ঘটনা পাঠানোর কথা। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে আমি সবসময় রিকোয়েস্ট করি, যারা দেশের বাইরে শুধু নয় দেশেও রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করি, আমরা সত্যিকার অর্থেই কিছু ভালো স্টোরির সন্ধানে রয়েছি, অডিও ক্লিপের সন্ধানে রয়েছি, এবং সেই জন্য আপনাদের সাপোর্টটা খুব বেশি দরকার। যারা লিখবেন বলে ঠিক করেছেন কিন্তু জানেন যে ভালো বলতে পারেন, তাদেরকে বলবো যে প্লিজ আপনি ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আরেকটা জিনিস, আমাদের ইউটিউব চ্যানেল russell.com, ওই যে বললাম সাপোর্টের কথা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সব ধরনের নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যায়। আর একইভাবে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্বাধীনের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানেও আপনি কমেন্ট করতে পারেন। ইটস আপ টু ইউ যে আপনি কোথায় কমেন্ট করবেন, কিন্তু কমেন্টটা আমাদের কাছে পৌঁছানো চাই। চেষ্টা করব কমেন্ট পড়ার। আর আপনাদের যে কোনো প্রশ্নের জন্য আমাদের মডারেটর রয়েছেনই www.facebook.com/russell.স্বাধীন। এখানে গিয়ে কিন্তু আপনি যে কোনো প্রশ্ন যদি আপনার থাকে তাহলে সেটা জানাতে পারেন, আমরা চেষ্টা করব সেটার উত্তর দিয়ে দেওয়ার। দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড, কারণ রাত বাড়ছে, থামছে না ঘড়ির কাঁটা। চলুন আমরা শুরু করছি আমাদের আজকের এপিসোড একটি ইমেল দিয়ে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মিরাজ বলছি চট্টগ্রাম থেকে। অনেকদিন থেকেই ভাবছি আমার জানা একটি ঘটনা শেয়ার করব, কিন্তু ঘটনার সত্যতা যাচাই এবং ঘটনাটা একটু বড় হবার কারণে লেখা হয়ে ওঠেনি। আজ ভূত.com শুনতে শুনতে একটু সময় করে লিখে ফেললাম আমার জানা খুব আনকমন একটি ঘটনা। বাড়ি রাজশাহী হলেও কর্মসূত্রে চট্টগ্রামে থাকা। কাজের ব্যস্ততার জন্য স্টুডিওতে যাওয়া সম্ভব নয়। সম্ভব হলেও আপনার মুখে ঘটনা শোনার মজা মিস করতে চাই না। আনুমানিক 2014-15 থেকে ভূত FM শুনি। ভূত.com নিয়েও তিনি লিখেছেন এবং তিনি বলছেন যে ঘটনায় আসি। ঘটনা 2004 সালে ঘটে আমার সাথে কর্মরত সুপারভাইজার শহীদুল ইসলামের সাথে। তিনি 2003 সাল থেকে কর্মরত আছেন। আমরা কাজ করছি দেশের স্বনামধন্য একটি স্টিল মিলে, যার কারণে স্টিল মিলটার নাম উল্লেখ করতে পারছি না। বোঝার সুবিধার্থে একটু বর্ণনা দিয়ে দিই। এটি একটি বিলেট ইন্ডাস্ট্রি। এখানে গলিত তরল লোহা থেকে বিলেট উৎপাদন করা হয়, যা রডের কাঁচামাল হিসেবে পরিচিত। প্রতিটি বিলেটের ওজন প্রায় 2 টন। অতিরিক্ত ওজন হবার কারণে এই বিলেটগুলো ওভারহেড ক্রেন দিয়ে ওঠানো নামানো হয়। এই ক্রেনগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম কাজ করে। প্রতিটি ম্যাগনেটের ওজন প্রায় 1 টন। এবার মূল ঘটনায় আসি। অপ্রত্যাশিত কোনো ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে শুরু করছি আমার লেখা প্রথম ঘটনা। বলছেন সুপারভাইজার শহীদুল ইসলাম। এই বিলেটগুলো এখানে রাখ। বাংলা কথা বুঝিস না? কোথা থেকে সব পাগলদের ধরে নিয়ে আসে এখানে? উচ্চ কণ্ঠে বলে উঠলাম ক্রেন অপারেটরের উদ্দেশ্যে। ভয়ে সে আমার দেখানো জায়গায় বিলেট রাখতে বাধ্য হলো, কিন্তু তার চোখ মুখে বিরক্তির ভাব স্পষ্ট। 3 সুপারভাইজারের মধ্যে আমি একটু বেশি স্ট্রিক্ট। কেউ কাজে ভুল করলে বা সঠিকভাবে কাজ না করলে রেগে যাই, গালাগালি করি। প্রায় সব ক্রেন অপারেটর আমার প্রতি অসন্তুষ্ট। ঠিক এই কারণে সকল স্যাররা আমাকে বেশি ভালোবাসেন, সকলের কাছ থেকে সঠিকভাবে কাজ আদায় করে নিতে পারি বলে। কিছুদিন পর 2 জন স্থানীয় ক্রেন অপারেটর নিয়োগ দেয়া হয়।
তাদের নাম ছিল রিয়াজ ও সিরাজ। তারা দুই ভাই। তাদের সাথেও আগের মতো ব্যবহার করলে তারা আমাকে মারার হুমকি দেয়। তাদের উপর রেগে গিয়ে তাদের কাজের ভুল ধরতে থাকি এবং স্যারকে অভিযোগ করি। স্যার তাদের রুমে নিয়ে অনেক অপমান করে। বেশ কিছুদিন পর কাজের মাঝে অনেক বড় একটা ভুল হলে রিয়াজকে জিএম চাকরি থেকে বের করে দেয়। যদিও সেখানে আমার কোনো হাত ছিল না, তবুও সিরাজের চোখে তার ভাইকে বের করে দেওয়ার পেছনে দায়ী আমি। আমাদের দুজনের সম্পর্ক খারাপ দেখে স্যার আমাদের আলাদা শিফটে ডিউটি দেয়। কিছুদিন এভাবে চলতে থাকে। 2 মাস পরের কথা, আমার শিফটের ক্রেন অপারেটর চাকরি ছেড়ে দেওয়ার জন্য আবার সিরাজকে আমার শিফটে ডিউটি দেওয়া হয়। আমি পরবর্তীতে তার প্রতি কিছুটা সদয় হই। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন অন্য শিফটের সুপারভাইজার রফিক এসে আমাকে বলে, ভাই, আমার শিফটে থাকা অবস্থায় সিরাজের মধ্যে কিছু অ্যাবনর্মাল জিনিস খেয়াল করেছি। সে একা একা ক্রেনে কথা বলে। তার ক্রেন চালানো ঠিক সুবিধাজনক না। কিছুদিন আগে কিছু বিলেট পেন্টারের সাথে ধাক্কা লাগতে লাগতে লাগে নাই। যদি লাগতো তাহলে সে নিশ্চিত মারা যেত। আপনি একটু সাবধানে থাকবেন। রফিকের এসব কথা শুনে আমি কিছুটা অবাক হই। কিছুদিন কোনো সমস্যা না হলেও একদিন আমি প্রথম তার অ্যাবনর্মাল আচরণের সাক্ষী হই। সেদিন নাইট শিফট ছিল। আমি যথারীতি ডিউটি থেকে আসলাম। দেখি সিরাজ ক্রেন অপারেট করছে। আনুমানিক রাত 2টার দিকে খেয়াল করি ক্রেন চলছে না। সিরাজকে অনেক ফোন করেও কোনো সাড়া শব্দ না পেয়ে আমি বাধ্য হয়ে ক্রেনে উঠে পড়ি। উঠতে উঠতে ভাবি, আসলেই কি ছেলেটার মধ্যে কোনো অ্যাবনর্মাল কিছু আছে নাকি? একটু ভয়ে ভয়ে ক্রেনের কেবিনে গেলাম। ক্রেনের কেবিনে ঢুকেই দেখি সে মাথা নিচু করে বসে আছে। তাকে রাগী গলায় বলে উঠলাম, কিরে, এখানে ঘুমাতে আসছিস নাকি? কাজ করবে কে, তোর বাপ? আমার কথা শুনে সে যখন আমার দিকে ঘুরে তাকালো, তখন তাকে দেখে আমি হতভম্ব হয়ে যাই। তার চোখ রক্তাক্ত, পুরো চেহারা ছিল লাল। আমি রীতিমতো ভয় পেয়ে যাই। সে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে, তোর জন্যই অপেক্ষা করছি বলে সে আমার গলা ধরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে আসে। আমি একটু শক্তিশালী হওয়ায় তাকে এক ধাক্কা মেরে দৌড়ে ক্রেন থেকে নেমে যাই। বলে রাখা ভালো, ওভারহেড ক্রেন ফ্লোর থেকে প্রায় 35-40 মিটার ওপরে। নিচে পড়লে বাঁচা সম্ভব না। নিচে নেমে সিকিউরিটি সহ আরও কিছু লোকজন নিয়ে আমি ক্রেনে উঠলাম। উঠে দেখি সিরাজ সেন্সলেস হয়ে কেবিনে পড়ে আছে। আমার ধাক্কায় কেবিনের সাথে বাড়ি খেয়ে তার মাথা কিছুটা ফেটে গেছে। সবাই ধরাধরি করে তাকে নিচে নামায়। তাকে অফিসের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করার পর সকালে তার বাসায় ফোন করে তার বাবার সাথে তাকে বাসায় পাঠিয়ে দেয়া হয়। 3 দিন পর সুস্থ হয়ে সিরাজ ডিউটিতে আসে। কিছুদিন সব ঠিকঠাক ছিল। সপ্তাহখানেক পরের ঘটনা। সেদিন সিরাজ ট্রেইলারে বিলেট ডেলিভারি দিচ্ছিল। আমি সব ঠিকঠাক আছে নাকি দেখতে যাই। যেই না আমি গিয়েছি, অমনি বিলেট পেন্টার আকস্মিকভাবে আমাকে টান দেয়। আচমকা পেছনে ফিরে দেখি আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেখানেই প্রায় 2 টনের 2টা বিলেট মাটিতে পড়ে। আমি যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে সেটাই হতো আমার জীবনের শেষ সময়। ওপরে তাকিয়ে দেখি সিরাজ হাসি মুখে তাকিয়ে আছে। আমি প্রচুর রেগে গেলাম। সাথে সাথে এজিএম স্যারকে ফোন করে প্রমাণ সহ কিছু ছবি পাঠালাম সিরাজের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য। তখনও মূল ঘটনা সম্পর্কে কিছুই জানি না। পরের দিন অফিস মিটিং বসলো। আমি সহ সবাই সিরাজের দোষ তুলে ধরল। স্যার সবার কথা শুনে সিরাজকে চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলল। আর ঠিক তখনই ঘটে গেল আসল ঘটনা। মিটিংয়ে অবস্থানরত সবার সামনে সিরাজ আক্রমণাত্মকভাবে স্যারের দিকে এগিয়ে গেল। ওইখানে আমরা সবাই মিলে তাকে আটকে রাখতে হিমশিম খাচ্ছিলাম। তার দেহে এমন শক্তি, আমরা সবাই অবাক হলাম। সিরাজ বলতে লাগলো, তোরা আমাকে বের করে দিবি? আমি এখানে কতদিন থেকে আছি তোরা জানিস। তোদের সবাইকে আমি শেষ করে দেব। সিরাজের এসব কথা শুনে আমরা সবাই অবাক হলাম। এতক্ষণ পর্যন্ত আমাদের সবারই মনে হচ্ছিল সিরাজ স্বাভাবিকভাবে এই কাজগুলো করছে, তার ভাইকে চাকরি থেকে বের করে দেওয়ার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু সেদিনের ঘটনার পর আমরা সেটা নিয়ে ভাবতে বসতে বাধ্য হলাম।
সিরাজকে মানসিকভাবে অসুস্থ হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন পর আমরা সবাই মিলে স্যারকে বলে সিরাজকে ক্ষমা করে দিতে বলি এবং সে আবারও চাকরিতে আসে। ঘটনার শুরু এখান থেকেই। কিছুদিন ভালোই চলে। দিন 15 পরের ঘটনা, আমার সাথে যে প্রিন্টার কাজ করে সে বিলেট প্রিন্ট করছিল। হঠাৎ করে সে তার পেছনে ক্রেন চলার শব্দ অনুভব করে। সে ফিরে দেখে ক্রেনের ম্যাগনেট তার দিকে ছুটে আসছে। সে সাথে সাথে বসে পড়ে, তবুও তার মাথার কিছু অংশে আঘাত লাগে, সাথে সাথে মাথা ফেটে যায়। তাকে হাসপাতালে দিয়ে এসে আমি সিরাজকে ফোন করি। সে ফোন রিসিভ না করলে আমি রাগে তার ক্রেনে যাই এবং ভাবতে থাকি যদি আবার আমার সাথে কিছু ঘটে। তাই যাওয়ার সময় একজনকে সাথে নিয়ে যাই। গিয়ে কেবিনের দরজা খুলতেই যা দেখলাম তা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দেখি সিরাজের মুখে রক্ত লেগে আছে। সে কিছু একটা খাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখলাম সেটা একটা মুরগি। দরজা খোলার শব্দে সে পেছন ফিরে তাকালো এবং দেখলাম তার চোখ রক্তাক্ত। আমরা ভয় পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে নেমে আসি। বলে রাখা ভালো, আমাদের কোম্পানির নিজস্ব মসজিদ আছে। আমরা গিয়ে মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসি। তারপর 15-20 জন মিলে সিরাজকে ধরাধরি করে নিচে নামিয়ে নিয়ে আসে। আমাদের ডিপার্টমেন্টের রুমে তাকে নিয়ে গেলে ইমাম সাহেব তাকে দেখেই বলে, সে তো স্বাভাবিক নেই, তার মধ্যে খারাপ কিছু বাসা বেঁধেছে। এটা ঠিক করা আমার পক্ষে সম্ভব না। আমি একজন হুজুরের নাম্বার দিচ্ছি, আপনারা তার সাথে যোগাযোগ করুন। সিরাজের পরিবারে তার কোনো অভিভাবক ছিল না। তার মা আর তার ছোট ভাই রিয়াজ, যাকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছিল, তারাই তার পরিবারের সদস্য। তাই স্যারকে অনুরোধ করলাম ডিএমডি স্যারের সাথে কথা বলে সিরাজের কবিরাজি চিকিৎসা অফিসের ভেতরেই করাতে, যেন আমরা পুরোপুরি বুঝতে পারি সমস্যা কি, সিরাজের এখানে কোনো অসুবিধা আছে নাকি। স্যার প্রথমে রাজি হয় না। অনেক কষ্টে সবাই মিলে স্যারকে রাজি করালাম। তারপর হুজুরকে আনা হলো। সে আমাদের অফিসের মধ্যে আসন বসালো। হুজুর তার সাথে 2 জন ছাত্র নিয়ে এসেছিল। সিরাজ কোনোভাবেই আমাদের অফিসের রুমে আসতে চাচ্ছিল না। আমি সহ 3-4 জন ধরে তাকে নিয়ে আসতে পারছিলাম না। অনেক কষ্টে তাকে রুমে নিয়ে আসা হয়। হুজুর 2 জন ছাড়া সবাইকে রুম থেকে বের করে দিতে বলেন। সেদিন রুমে আমি, মসজিদের ইমাম, হুজুরের সাথে আসা 2 জন, আর হুজুর ছাড়া কেউ ছিল না। আমি ও ইমাম সাহেব অনেক কষ্টে সিরাজকে হুজুরের সামনে বসালাম। হুজুরের সাথে আসা 2 জন সিরাজের 2 পাশে বসে কোরআন থেকে আয়াত পড়ছিল। কিছুক্ষণ পর হুজুর একটা পানি সিরাজের গায়ে ছিটিয়ে দিল। সাথে সাথে সিরাজ নিস্তব্ধ হয়ে গেল। হুজুর আমাকে অফিসের আলোটা বন্ধ করে দিতে বলল। আমি বন্ধ করে দিলাম। পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর ঘরে কিছু একটা শব্দ অনুভব করলাম। বুঝলাম হুজুর জিন হাজির করেছেন। সিরাজ তখনও নিস্তব্ধ। হুজুরের হাজির করা জিন খুব আস্তে আস্তে কিছু একটা করছিল, যা আমাদের বোধগম্য হলো না। প্রায় 30 মিনিট পর হুজুর জিনটাকে বিদায় করে দিতেই সিরাজ কাঁপুনি দিয়ে জেগে উঠল এবং সে কর্কশ গলায় বলে উঠল, তোরা কি ভেবেছিস তোরা একে মুক্ত করবি? পারবি না। এই অফিসের সবাইকে মেরে ফেলবো। এই বলে সিরাজ সেন্সলেস হয়ে যায়। সিরাজকে অফিসের মধ্যে রাখতে নিষেধ করলেন হুজুর। তাই তখনই আমরা 4-5 জন সিরাজকে ওর বাসায় নিয়ে যাই। সিরাজের বাসা অফিস থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। সিরাজের বাসার একটু সামনে সে কাঁপুনি দিয়ে ওঠে। সিরাজকে বাসায় রেখে আমরা অফিসে চলে আসলাম। তবে একটা জিনিস খেয়াল করলাম, সিরাজ যখন বাসায় গেল তখন সে একদম নর্মাল ছিল। কিছুটা অবাক হয়ে অফিসে এসে বড় হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর, সিরাজ এখানে অ্যাবনর্মাল থাকলেও বাসায় গিয়ে কিভাবে নর্মাল হয়ে গেল? ঠিক তখনই জানতে পারলাম এতদিন কি ঘটে গেল তার সাথে, তার আসল রহস্য। বাকিটা বলছি হুজুরের ভাষায়। আমার সাথে থাকা ভালো জিন এসে আমাকে বলল, এই স্টিল মিল চালু করার সময় এখানে অনেক পুরাতন একটা গাছ ছিল, আর সেই গাছে একটা জিন ছিল। সেটা কাটার জন্য এই গাছে বসবাস করা জিন খুব রেগে যায়। যখন
এখানে ক্রেন বসানো হয়, তখন সেই জিন এই ক্রেনে উঠে বসে। মিলটি চালু হবার পর কেউ এই ক্রেনে গিয়ে কাজ করতে পারত না। সবাই ক্রেনের কেবিনে ঢুকতে বের হতে ধাক্কা অনুভব করত। পরে যাই অবস্থা হতো। অনেকে এই চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। পরের সমস্যার কথা আপনাদের ডিএমডি স্যারকে জানানো হলে তিনি একটা বড় হুজুর নিয়ে এসে সেই জিনকে অনেক কষ্টে একটা সুতার মধ্যে বন্দি করেন। সেই সুতা এই ক্রেনের এক কোনায় 11টা গিট দিয়ে বেঁধে দেয়া হয়। পরে আর কোনো সমস্যা হয়নি। সিরাজের ভাই রিয়াজকে যখন আপনারা চাকরি থেকে বের করে দেন, তখন সে অনেক রেগে যায় এবং রাগের বশীভূত হয়ে সে একটা অসৎ কাজ করে ফেলে। সে এক তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের মেরে ফেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করতে বলে। তান্ত্রিক তার কাছে থাকা কিছু খারাপ জিন চালনা করলে সেই জিন তান্ত্রিককে আগের ওই জিনের ব্যাপারে বলে। তখন তান্ত্রিক রিয়াজকে বলে, তোর ব্ল্যাক ম্যাজিক করতে হবে না, গিয়ে ওই জিনকে মুক্ত করে দে, তাহলেই সে সবাইকে শেষ করে ফেলবে। তাই কোনো এক গভীর রাতে রিয়াজ সিরাজের সাথে অফিসে প্রবেশ করে। সিরাজ এই ব্যাপারে জানত না। রিয়াজ তার চোখ ফাঁকি দিয়ে ক্রেনের চারপাশ খুঁজে সেই সুতার 11টি গিট খুলে ফেলে এবং সেই সুতা সেখানেই ফেলে দিয়ে চলে যায়, যাতে করে ওই জিনটি মুক্ত হয়ে যায়। অনেকদিন বন্দি থাকার কারণে সে খুব আক্রমণাত্মক হয়ে ওঠে এবং অনেক বয়স্ক হবার ফলে সে এখন অনেক শক্তিশালী। মুক্তি পাওয়ার পর জিনটি সিরাজকে প্রথমেই পায়, তাই সে সিরাজের শরীরেই প্রবেশ করে এবং সকল কর্মকাণ্ড ঘটাতে থাকে। হুজুর আমার দিকে তাকিয়ে বলে, আপনার কপাল খুব ভালো ছিল। আল্লাহ আপনার সহায় ছিল বলে আপনি 2 বার ক্রেনে উঠেও বেঁচে গেছেন। আপনার উপরে বিলেট ফেলা হয়েছিল, তবু আপনি বেঁচে যান। যে পেন্টারের সাহায্যে আপনি বেঁচেছিলেন, ম্যাগনেটের আঘাতে তাকেও মেরে ফেলার চেষ্টা করা হয়। একমাত্র আল্লাহ সহায় ছিল বলে আপনারা সবাই সুস্থ আছেন। আমি আজ রাতে এখানেই থাকব। কাল আবার সিরাজকে দেখে জিন ছাড়িয়ে তারপর যাব। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে যদি সিরাজ জিনের কবলে থাকে তাহলে সে বাসায় যাওয়ার পর কিভাবে ঠিক হয়ে যায়। তখন হুজুর বললেন, যতই ক্ষমতাধর শক্তিশালী হোক না কেন, আল্লাহর কাছে এরা কিছুই নয়। চট্টগ্রামকে 12 আউলিয়ার শহর বলা হয়। ওলি আউলিয়াদের জন্য চট্টগ্রাম বিখ্যাত। সিরাজের বাসার ঠিক সামনে একটি মাজার ও একটি মসজিদ আছে, একদম লাগোয়া। সিরাজের বাসায় যেতে হলে সেই মসজিদ ও মাজারের সাথে লাগোয়া রাস্তা দিয়েই যেতে হবে। সিরাজ অফিস থেকে ফিরে ওই রাস্তা দিয়ে বাসায় যায়, আর জিনটি তার শরীরে থাকতে পারে না। এসব শুনে তো রীতিমতো হতভম্ব হয়ে যায়। সেই রাতে বাসায় চলে আসলাম। পরদিন আবার অফ ডে ছিল। অফিস থেকে আরেক সুপারভাইজার রফিক ফোন করাতে আমি অফিসে গেলাম। মাগরিবের নামাজ শেষে সিরাজকে বাসা থেকে অফিসে নিয়ে আসতে হলো। হুজুর আমার হাতে একটা ছোট পানির বোতল তুলে দিয়ে বললেন, মসজিদের এরিয়া থেকে বের হবার আগেই এই বোতলের পানি সিরাজের গায়ে ছিটিয়ে দিতে হবে, তাছাড়া তাকে তোমরা এখানে নিয়ে আসতে পারবে না। হুজুর যা যা বলল আমরা তাই করলাম। তারপর সিরাজকে অফিসে নিয়ে আসা হলো। তাকে অফিস রুমে ঢুকাতেই সে অবাক হয়ে বলল, ভাই এসব কি? আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমি খেয়াল করে দেখলাম হুজুরের হাতে একটা কালো সুতা। বুঝতে পারলাম হুজুর আজ দিনের বেলা জিন বন্দি করা সেই সুতোটা খুঁজে বের করেছেন। সেই সুতা সিরাজের হাতে দিতেই সে এক অন্য রূপ ধারণ করলো। প্রচুর গালিগালাজ করতে লাগলো। আমরা সবাই মিলে সিরাজকে ধরেছিলাম। হুজুর প্রশ্ন করতে লাগলো, তুই কে? কেন এসেছিস? সিরাজের মুখে জিনটি বলছিল, তোরা সবাই এখান থেকে চলে যা, বাঁচতে চাইলে চলে যা, এখানে কেউ বাঁচতে পারবি না। মনে হচ্ছিল পুরো অফিসটা কাঁপছে। কিছুক্ষণ পর দোয়া কালাম পড়ার পর হুজুরের সাথে থাকা 2 জনকে বলল, একে শান্ত করা আমার একার পক্ষে সম্ভব না, তোমরা এই আয়াতগুলো পড়তে থাকো। আমি আমার জিনকে হাজির করি, তার সাহায্য ছাড়া এই জিনকে শান্ত করতে পারছি না। মিনিট 5 পর হুজুর সবাইকে থামতে বলল। বুঝতে পারলাম হুজুরের জিন আসতে চলেছে। আমরা সবাই চুপ হয়ে গেলাম। তখন পুরো অফিসে শোনা যাচ্ছে শুধু সিরাজের মুখে জিনের কথা, চলে যা, চলে যা, তোরা সবাই চলে যা, বাঁচতে চাইলে পালা। হঠাৎ হুজুর তার সাথে থাকা ছাত্রদের বলে উঠল, এই তোমরা পড়া শুরু করো। সেই 2 জন
কোরআনের আয়াত পড়তে লাগলো। মনে হচ্ছিল যেন ছোট্ট অফিসের ঝড় বয়ে যাচ্ছে। কাঁচের জানালাগুলো ভেঙে পড়তে লাগলো। ফিস ফিস করে কিছুক্ষণ কথা শোনা গেল। একটা সময় সব শান্ত হয়ে গেল। হুজুর সিরাজের কপালে কিছু একটা লাগালো। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না। হুজুর বলল, বল, তুই কে? কেন এই মানুষটিকে কষ্ট দিচ্ছিস? এখান থেকে চলে যা। সিরাজ বলে উঠল, আমি এখানে প্রায় 17 বছর। 8 বছর আগে যখন এই মিল চালু করা হয়, তখন তারা আমার বসবাসের সেই গাছটি কেটে ফেলে। আমার একটা শরীর দরকার ছিল, যে আমি পেয়ে গেছি। আমি যাব না। তখন হুজুর তাকে বলে, তোকে যেতেই হবে। তুই এই মানুষের দেহে ভাবে থাকতে পারিস না। তুই একে ছেড়ে যা, বিনিময়ে তুই যা চাস বল। সে প্রথমে কিছুতে রাজি হচ্ছিল না। হুজুর রেগে গিয়ে বলল, তুই না গেলে আমি তোকে সুতোর মধ্যে বন্দি করে ফেলবো। তখন সে একরকম বাধ্য হয়ে যেতে রাজি হলো এবং বিনিময়ে সে একটা খাসি চায়। তাকে যাওয়ার প্রমাণ হিসেবে কিছু করতে বলা হলে সে আমাদের মান নিয়ন্ত্রণ বিভাগের সকল হ্যালোজেন লাইট ফিউজ করে দিয়ে চলে যায়। তার কথা মতো ডিএমডি স্যারকে বলে আমরা একটা খাসি কিনে দেই এবং সন্ধ্যায় ওই ক্রেনে সেটা রেখে আসা হয়। সেদিন আমিও রাতের বেলায় ডিউটিতে ছিলাম। ভয়ে কেউ ক্রেনে ওঠেনি। রাত 12:02 হঠাৎ করে আমাদের ডিপার্টমেন্টের সকল লাইট একসাথে নষ্ট হয়ে যায়। আগে থেকেই প্রস্তুত হবার কারণে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে বলে তৎক্ষণাৎ লাইটের ব্যবস্থা করা হয়। প্রায় 12:30টার দিকে একজন সিনিয়র ক্রেন অপারেটর আমাদের ক্রেনে গিয়ে দেখে সেখানে কোনো খাসি নেই। প্রায় 30-40 মিটার ওপরে একটি কেবিন থেকে একটি খাসি উধাও হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। রাসেল ভাই, এই ছিল আমার সুপারভাইজার, তার কাছ থেকে শোনা একটি ঘটনা। আমি বিলেট সমস্যা চেক করার কাজে নিয়োজিত আছি। বর্তমানে প্রতি শিফটে একজন সুপারভাইজার, 2 জন চেকার, 1 জন পেইন্টার ও 3 জন ক্রেন অপারেটর থাকে। আর সেই পুরাতন মিলটা বাতিল করে নতুন করে আরও 2টি মিল তৈরি করা হয়েছে। এখন আর সেই অংশ ব্যবহার করা হয় না। তবুও এখনো মাঝে মাঝে সেখানে ঘটে যায় রক্তহিম করা সব ঘটনা। কিছুদিন আগে সেখানে একটি অপারেটর মারা গিয়েছে। সবার ধারণা সেটা একটা দুর্ঘটনা। সত্যিই কি তাই, নাকি সেখানেও এমন অপ্রত্যাশিত কিছু ঘটে গেছে? সেটা পরে কোনো একটা সময় শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। যদি ভালো না লেগে থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। 233তম এপিসোডে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম ঘটনাটার ভয়াবহতার ব্যাপারটা একটু চিন্তা করে দেখুন। এরকম মিল হোক বা গার্মেন্টসের কোনো ফ্যাক্টরি হোক, এরকম ঘটনা কিন্তু আমরা এর আগেও অনেক পেয়েছি এবং শুনেছি। এবং এই ঘটনাটা বেশ ভয়ঙ্কর রকমেরই ছিল, কারণ এখানে কিছু মানুষ মৃত্যুর মুখ থেকে আবারও বেঁচে এসেছেন। দেখা যাক সেকেন্ড স্টোরিতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। আবারও বলি, আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনারা আপনাদের ঘটনা পাঠিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেল russellbooth.com, সেখানে আপনারা কানেক্টেড থাকুন। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন, সেখানে আপনাদের যে কোনো মতামত, যে কোনো কিছু জানিয়ে দিন আমাদেরকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে আমাদের পরবর্তী ঘটনাটিও আপনাদের আনন্দ দেবে। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আশা করি ভালো আছেন। আমি রাসেল আহমেদ। আমি ভূত.com ও ভূত FM এর নিয়মিত শ্রোতা। আমার বাড়ি টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানার বানিয়াজান ইউনিয়নের কোনো এক গ্রামে। ভূত.com আমার পাঠানো প্রথম ঘটনা এটি, তাই সবাইকে অনুরোধ করব শোনার জন্য। আজ আমি যে ঘটনাটি বলবো তা আমার সাথে ঘটেনি, ঘটেছে আমার এক
বড় ভাইয়ের সাথে। লেখায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি তার মতো করেই বলছি। আমি হারুনুর রশিদ হারুন। আমার বর্তমান বয়স ৩৮ বছর। ঘটনাটা ঘটে তখন আমার বয়স ২০ বছর। আমি তখন সবে নতুন বিয়ে করেছি। বিয়ের কিছুদিন পর আমার ওয়াইফ আমার সাথে প্রায় প্রতিদিনই ঝগড়া করত। একদিন আমার বউ আমার উপরে রাগ করে তার বাপের বাড়ি চলে যায় এবং বলে সে আমার সংসার করবে না। আমি তাকে ছাড়তে রাজি ছিলাম না। সে আমার বিরুদ্ধে থানায় মামলা করে এবং আমাকে ধরতে প্রায় দিনই পুলিশ আসতো আমার বাড়িতে। তাই আমি বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে থাকতাম। আমার বাড়ি ছিল টাঙ্গাইল জেলার সীমানার শেষ এবং জামালপুর জেলার সীমানার শুরুতে। আমাকে যখন টাঙ্গাইল জেলার পুলিশ ধরতে আসে, আমি তখন জামালপুর জেলার সীমানায় আশ্রয় নিতাম, কারণ টাঙ্গাইলের পুলিশ জামালপুরের সীমানায় যেত না, জামালপুরের পুলিশও যেত না। এবার আসি মূল ঘটনায়। আমি একদিন পুলিশের ভয়ে লুকিয়ে জামালপুরের সীমানায় চলে এসেছি। জামালপুর ও টাঙ্গাইল সীমানার মধ্যে ছিল ছোট্ট একটি খাল। তখন একটু একটু শীত পড়বে পড়বে ভাব। খালটা ছিল শুকনো, খালের দুই পাশে ছিল ধান ক্ষেত। আমি খাল পার হয়ে ওই পাশে চলে যাই। আমার সাথে ছিল একটা বস্তা, যাকে গ্রামের ভাষায় আমরা ছালা বলি। বস্তা সাথে নিয়েছিলাম সেটা মাটিতে বিছিয়ে শোয়ার জন্য। আমি তখন ওই পারে গিয়ে বস্তা বিছিয়ে শুয়ে পড়ি এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আমি ঘুমিয়েছিলাম একটি পতিত ধান ক্ষেতের ওপর, পতিত যেখানে ফসলের চাষ করা হয় না। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার কাছে একটা ঘড়ি ছিল। সেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:25। আমার থেকে 200 গজ পশ্চিমে ছিল একটি বিশাল বাঁশ বাগান ও বন জঙ্গল এবং পূব পাশে কিছুটা দূরে একটা শেওড়া গাছ। সেই শেওড়া গাছ ও বাঁশ বাগান নিয়ে অনেক ঘটনা আছে, ওসব আর একদিন বলবো। আমার ঘুম ভাঙার পর দেখি সেই বাঁশ বাগান থেকে একটি আগুনের গোলা শূন্যে উড়ে সেই শেওড়া গাছের দিকে চলে যায় এবং সেই বাঁশ বাগানে ফিরে আসে। এভাবে 10-12 বার যাওয়া আসার পর আমি উঠে বসি। আমি একটু সাহসী ছিলাম, তাই ভালোভাবে দেখার জন্য বসি এবং আমার নিচে সেই বস্তাটা খস 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 শব্দ করতে থাকে। রাত অনেক নীরব ছিল, তাই শব্দটা আসতে হলেও তখন জোরে শুনতে পাই শব্দটা। সেই শব্দ শুনে শূন্যে ভাসমান আগুনের গোলাটা শূন্যেই দাঁড়িয়ে পড়ে। সেই আগুনের গোলা ছিল আমার থেকে কিছুটা দূরে। আমি ভীষণ ভয় পাই। এরপর যা হলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি সেই আগুনের গোলাটা আস্তে আস্তে মাটিতে নেমে আসে এবং সেটি আগুনের শেয়ালের মতো একটি বিশাল লম্বা জন্তুর রূপ ধারণ করে। তার সারা গায়ে আগুন জ্বলছিল। তারপরে ভয়ে আমার হাত পা অবশ হয়ে যেতে থাকে। তারপর সেই শেয়ালের মতো জন্তুটি গড় গড় আওয়াজ করতে থাকে এবং আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি মনে মনে সাহস নিয়ে উঠে দাঁড়াই এবং পেছনের দিকে ছিল আমার বাড়ি। আমার বাড়ির 2 দিক ঘুরে একটা দৌড় দেই। সেও আমার পেছন পেছন দৌড়ে আসে। 3 মিনিটের রাস্তা যেন শেষ হয় না। আমি পেছন ফিরে তাকাইনি, কিন্তু পেছন থেকে একটা নয়, 2টা নয়, হাজার হাজার শেয়ালের গড় গড় ডাক এবং পায়ের শব্দ পাই। সেই গড় গড় শব্দ শুনে বুঝতে পারছিলাম আমার ওপর তাদের ভীষণ রাগ। আমাকে ধরতে পারলে ছিঁড়ে খাবে। অবশেষে বাড়ি পৌঁছে মাকে একটা ডাক দিতেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান হারাবার আগে আমার স্পষ্ট মনে আছে পেছন থেকে কেউ বলছে, তোর ভাগ্য অনেক ভালো, তাই বেঁচে গেলি। আমি তারপর জ্ঞান ফিরতেই দেখি সকাল 11টা বাজে। আমাকে সবাই বলে রাতে কি হয়েছিল। আমি সব ঘটনা খুলে বলি। সবাই আমাকে অনেক বলে যে ওইখানে যাওয়া ঠিক হয়নি, ওই জায়গাটা ভালো না। তারপর মা আমাকে মসজিদের হুজুরের কাছ থেকে পানি পড়া এনে দেয়। আমার সপ্তাহখানেক জ্বর ছিল, পরে সুস্থ হই ইনশাল্লাহ। এখন আমি ভালো আছি। আমার কাছে এরকম অনেক ঘটনা আছে, পরে একদিন বলবো, ভালো লাগলে শুনবেন। রাসেল ভাই, টাঙ্গাইলের ধনবাড়ি থানা থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাতে পারেন আমাদেরকে। আমরা চেষ্টা করব আপনাদের মতো ঘটনা বেশি বেশি করে প্রচার করা, কিন্তু এটা আমাদের আসলে হাতে থাকে না, কারণ ঘটনা আমাদের পেতে হয়। যেমন ধরনের ঘটনা পাই তেমন ধরনের ঘটনাই আপনাদেরকে শোনাতে হয়। যদি বানিয়ে লিখতাম, পরিমার্জন করতাম বা নিজে লিখতাম, তাহলে তো সব ঘটনাই আপনারা শুনতেন,
হয়তো পরিশীলিত হতো হয়তো অনেক কিছুই, বা হয়তো হতোও না, কারণ যারা লিখছেন তারা অনেকেই, না আমি সবার কথাই বলবো, সবাই আসলে আমার চাইতে ভালোভাবে ঘটনাটি গুছিয়ে বলতে পারেন। আমি সেটা বলতে বেশি রকমের কমফোর্টেবল। কিন্তু মানে তাহলে যেটা হতো যে যদি আমরা পরিমার্জন বা একটু এদিক সেদিক করে ঘটনা দিতাম, একটু ওই যে বলে না যে একটু আকর্ষণীয় করে তোলা গল্পটাকে, মানে ঘটনা তখন আর থাকবে না, তখন সেটা হয়ে যাবে গল্প, তাহলে হয়তো আপনারা শুনতেন, কিন্তু কোনো এক সময় আস্তে আস্তে মজাটা মিস হয়ে যেত। সেটা আমরা ধরে রাখতে চেয়েছি সারা জীবন এবং বছরের পর বছর আমরা সেটা ধরে রাখতেই চাই। যাই হোক, আপনারা ঘটনা থাকলে পাঠিয়ে দেবেন আমাদেরকে। আমাদের ইমেল অ্যাড্রেস জানাই আছে, তারপরেও আরও একবার বলি, আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকলাম। চলে যাচ্ছি পরের ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Booth.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে 233তম এপিসোডে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি, এবং আপনাদের মতো আমিও অধীর অপেক্ষায় থাকি এই শুক্রবারের, কারণ এই শুক্রবার মানেই একটা চমৎকার ঘটনা নিয়ে ফিরে আসার দিন। আমরা বৃহস্পতিবারেও ঘটনা শোনাই, সেটা ইউটিউবে। শুক্রবারে আমরা নতুন ঘটনা শোনাই এখানে, এবং ইউটিউবে আপনারা যদি খোঁজ খবর নেন আমাদের সাথে, আপনাদের খারাপ লাগবে না বোধ হয়। ঠিক একইভাবে আমি একটু বলতে চাই আপনাদেরকে যে যেভাবেই হোক আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকুন, এবং প্রতি শুক্রবারে আপনাদের সবাইকে নিয়ে ঘটনায় থাকতে চাই, এবং আশা করছি যে একসাথে সবাই ভয়ের রাজ্যে হারিয়ে যাব, সেখানে কোনো বাধা নেই। আরও একবার আপনাদের সাথে আমাদের ঘটনাগুলো শেয়ার করার জন্যই ফিরে আসা। এবং এইবার যে ইমেলটি, আমি জানি না আপনাদের কেমন লাগবে, দেখুন শুনে কেমন লাগে। আমরা নতুন ইমেলে যাচ্ছি, তবে তার আগে ছোট্ট করে জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। ঘটনা পাঠাবেন কিন্তু। শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি অনেক ভালো আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে থাকেন। আমি 2017 সাল থেকে ভূত FM এবং পরবর্তীতে Booth.com-এর সাথে আছি। Booth.com-এ এটা আমার পাঠানো প্রথম ঘটনা। যেহেতু প্রথম ঘটনা, তাই অনভিজ্ঞতার কারণে কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। ঘটনাটি আজ থেকে 1 মাস আগে ঘটা। আমি আমার পরিবার সহ বগুড়া জেলার আকাশ তারা নামক একটি এলাকায় থাকি। শুরুতে একটু পারিবারিক বর্ণনা দিয়ে রাখি। আমরা 3 ভাই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে 2 বছর হলো, তাই বাসায় আমি এবং আমার ছোট বোন এবং বাবা মা থাকি। আমি এবার 10ম শ্রেণীতে অধ্যয়নরত আছি। সামনে SSC পরীক্ষা, তাই স্বাভাবিকভাবেই পড়াশোনা শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। কখনো কখনো রাত 1টা-1:30টাও বেজে যায়। তেমনি একদিন স্বাভাবিকভাবে রাতে পড়াশোনা করছিলাম, তখন আনুমানিক রাত 1টা বাজে। হঠাৎ আমি লক্ষ্য করলাম আশেপাশের পরিবেশ আগের থেকে অনেকটা গরম হয়ে যাচ্ছে। উল্লেখ্য, ওই রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তাই আকস্মিকভাবেই তাপমাত্রার পরিবর্তন ঘটে। কিছুটা অস্বাভাবিক লাগে। যাই হোক, আমি তাতে কান না দিয়ে বা আমি তাতে মনোযোগ না দিয়ে পড়াশোনাই করে যাচ্ছিলাম। কিছু পড়ে যাওয়ার শব্দে হঠাৎ আমি পেছনে ফিরে তাকালাম, এবং যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই একটি অস্পষ্ট কালো অবয়ব ড্রেসিং টেবিলের সামনে এক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। আমি টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করছিলাম, যার কারণে মেন লাইট অফ করে দিয়ে রাখি। কিন্তু সেই অন্ধকার ঘরে দেখতে পাই ওই অবয়বটা আমার দিকে তাকিয়ে আছে এবং আমাকে হাত ইশারা করছে। বলে রাখা ভালো যে আগের থেকেই ভূত FM শোনার কারণে এইসব বিষয়ে আমার কিছু ধারণা ছিল যে কি করতে হয় কোন ক্ষেত্রে। তাই আমি বুঝতে পেরেছিলাম আমার সাথে খুব খারাপ একটা কিছু ঘটছে। সাথে সাথে আমি পাশের বেড সুইচ অন করি, মেন লাইট জ্বালিয়ে দেই এবং একটা চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে আম্মু আব্বু চলে আসে এবং কি হয়েছে আমাকে জিজ্ঞেস করে। আমি তখন পুরো ঘটনা আব্বু আম্মুকে বলি।
সব শুনে আম্মু রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে বলে এবং বেশি রাত জেগে পড়াশোনা করতে নিষেধ করে। ওই রাতে আমি আমার আম্মুর সাথেই ঘুমিয়েছিলাম। এরপর বেশ কিছুদিন কেটে যায়, কোনো সমস্যা হয় না। আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যেতে থাকে এবং একদিন রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, কোনো একটা কারণে আমার ঘুম ভেঙে যায় এবং আমি দেখি আমার বিছানার সামনে মশারির বাইরে ওই একটা অবয়ব দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না এই অবয়ব সেই অবয়ব যাকে কিছুদিন আগে আমি দেখেছিলাম। আমি দেখলাম ধীরে ধীরে সে আমার কাছে আসছে এবং আস্তে আস্তে আমার পা অবশ হয়ে যাচ্ছে। আমি কোনো কিছু বলতে পারছিলাম না, নড়তেও পারছিলাম না। অবয়বটা যখন আমার খুব কাছে চলে আসে, তখন আমি গায়ের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠি এবং অজ্ঞান হয়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালে জ্ঞান ফিরতেই দেখি আব্বু, আম্মু এবং কিছু আত্মীয়, তার সাথে একটি হুজুর। আমি হুজুরকে সব খুলে বলি এবং সব শুনে হুজুর আমাকে বলে আমাকে খারাপ জিনে আসর করেছে। হুজুর আমাকে পানি পড়ায় এবং কিছু দোয়া দুরুদ পড়ে ফুঁ দেয় এবং বলে যে তিনি জিন হাজির করবেন। বিকেলে তিনি আমাদের বাসায় আসেন এবং আমার উপরে জিন হাজির করেন। আম্মুর কাছ থেকে শুনি ওই সময় নাকি অন্যরকম এবং মোটা কণ্ঠে আমি কথা বলছিলাম। এরপর হুজুর আমাদের বলেন আমি ওই দিন সাইকেল চালিয়ে এলাকার পাশে ঘুরতে গিয়েছিলাম। সেখানে একটি বড় গাছ ছিল এবং ওই গাছে কিছু খারাপ জিন থাকতো। কৌতূহল বশত আমি ওই গাছে উঠে যাওয়ার কারণে অনেক সমস্যা হয় এবং সেদিন থেকে ওরা আমার পেছনে লাগে। হুজুরের কাছ থেকে সবকিছু শুনে আমি বুঝতে পারি কি হয়েছিল আমার সাথে। তখন হুজুর আমাকে বলে এরা আমার কাছ থেকে চলে যাবে, কিন্তু ওদের 17টা মুরগি এবং 8টি হাঁস দিতে হবে। হুজুর আরও বলে শনিবার সন্ধ্যায় ওই গাছের নিচে এগুলো দিয়ে আসতে হবে এবং আসার সময় পেছনে অনেক রকম আওয়াজ আসতে পারে, কিন্তু কোনোভাবেই সেটাতে কান দেওয়া যাবে না, সরাসরি চলে আসতে হবে। তিনি আরও বলেন আমাকে একাই এই কাজটি করতে হবে। তারপর যথাসময়ে আমি কাজগুলো সম্পূর্ণ করি এবং তারপর আলহামদুলিল্লাহ আমার সাথে কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার ঘটনার কতটুকু সত্য তা আপনাদেরকে বলতে পারি যে এটি সত্য ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। ভালো লাগলে পড়ে শোনাবেন, আর ঘটনাটি যদি সিলেক্টেড হয় তাহলে প্লিজ আমাকে জানাবেন। আমার নাম মোহাম্মদ আমির হামজা মুঈদ, জেলা বগুড়া। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য এবং কষ্ট করে আমাদেরকে ঘটনা লিখে পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল 233তম এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আমাদেরকে কমেন্ট করতে হলে বা আমাদের কমেন্ট সেকশনে যদি আপনারা কিছু লিখতে চান, চলে যান আমাদের ফেসবুক পেজে www.facebook.com/russell.স্বাধীন। আর আপনারা যদি আমাকে ইউটিউবে কমেন্ট করতে পারেন, স্বাধীন মিউজিক অ্যাপের যে কমেন্ট সেকশন সেখানেও কমেন্ট করতে পারেন। যেভাবেই হোক আমি চাই আপনারা মতামতটা জানান আমাকে কেমন লাগছে আমাদের আজকের এই এপিসোডটি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। জিজ্ঞাসা করব না কেমন আছেন, জানি আপনি সবসময় ভালোর দলে। আপনাকে ধন্যবাদ গত 14 আগস্ট স্পেশাল এপিসোডে আমার পাঠানো প্রথম ইমেল নির্বাচন করার জন্য। আবারও আমি নিয়ে আসলাম লোমহর্ষক এক অতি মর্মান্তিক ঘটনা, যা ইন্ডিয়ার কেরালা রাজ্যে আমার এক সহকর্মী ওবায়দুল্লাহর কাছ থেকে শোনা। আমি মোহাম্মদ রাজন, কাতার থাকি। কোনো এক কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত আছি। দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলায়। চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক।
তিনি হিন্দিতে যেভাবে বলেছেন আমি সেইভাবেই লেখার চেষ্টা করছি। আগেই বলে রাখি, মানুষ মাত্রই ভুল, তাই অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওবায়দুল্লাহ। আমাদের পরিবারে আমরা 4 জন, আমি, বাবা, মা ও ছোট ভাই। ঘটনাটি ঘটেছিল আজ থেকে 25 বছর আগে। কেরালা রাজ্যের মালাইপুরাম ডিস্ট্রিক্টে আমাদের বাড়ি। আর কেরালাতে নারকেল বাগান অনেক, তেমন আমাদেরও একটি নারকেল বাগান ছিল। ঘটনাটি সেই নারকেল বাগান কেন্দ্রিক। আমাদের বাগানে প্রায় 250টিরও বেশি নারকেল গাছ ছিল। বাবারা ছিলেন 5 ভাই। বাবা সবার ছোট। আমি আমার বাবার ভাষায় বলছি। গরমের মৌসুম চলছিল তখন। আমাদের নারিকেল বাগানে শুকনো নারিকেল পাড়া হতো, পেড়ে ওইগুলো এক জায়গায় একত্রে উঁচু করে রাখা হতো। আমার কাজ হলো ওইগুলোতে পাহারা দেয়া, কেউ যেন চুরি করে না নেয় বা কোনো ক্ষতি না করে। বাগানে একটা মাচার মতো ছিল, ওপরে 2 চালা বিশিষ্ট। চারপাশে কোনো বেড়া ছিল না, খোলামেলা। সেখানে প্রতি রাতেই বন্ধুরা তাস খেলতো আর আড্ডায় মগ্ন থাকতো। আমরা সবাই সেখানেই থাকতাম। প্রতি রাতের মতোই বন্ধুরা সেখানে খেলছিল। পরে একটা সময় যে যার বাড়িতে চলে যায়, আমি শুধু একা। ভয় লাগে না, এটাই আমার প্রতিদিনের কাজ। তখন আমি বসে থাকতে থাকতে একটা সময় ঘুমিয়ে যাই। হঠাৎ ঘুম ভাঙে। রাত আনুমানিক 2টা। দেখি নারিকেলের গাড়ির উপরে কালো অবয়ব বসা। আমি আধো আধো চালে দেখে বুঝিনি ওটা পুরুষ নাকি মহিলা, তবে সেখানে কেউ আছে ওইটা আমি নিশ্চিত ছিলাম। পরে হাতে লাঠি নিয়ে এগিয়ে গেলাম, বলি, কে ওখানে? উত্তর নেই। কয়েকবার বলি, কে ওখানে? কে? প্রতিবারের মতো উত্তর নেই। আর একটু সামনে যেতেই দেখি কেউ নেই। তবে নারিকেলের গাড়ির ওপর থেকে কয়েকটা নারিকেল গড়িয়ে পড়ল মাটিতে। কেউ যেন লাফ দিয়ে উঠে চলে যায়, এমনটা। আমার আর বুঝতে বাকি রইল না ওখানে কি ছিল। আমি অত গুরুত্ব দেইনি, ভাবছি হয়তো কোনো চোর হবে। এভাবেই কেটে যায় সেই রাত। পরের দিন কোনো কারণবশত আমার বন্ধুরা আসেনি, তাই আমাকে একাই সেখানে বসে থাকতে হয়। পরে আবার সেই রাতের মতো একটি ঘটনা। কেউ নারিকেলের গাড়ির উপর বসে আছে। প্রশ্ন বা ডাকাডাকি করি, কোনো শব্দ নেই। সেই রাতও কেটে যায়। আবার পরের দিন সেই রাতেও আমি একাই। আমার বন্ধুরা চলে যায় কোথাও গান দেখতে। আমি রীতিমতো অপেক্ষায় আছি যে কখন সেই অবয়ব আসে, তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে আজ আমি যেভাবেই হোক সোজা করব। যেইভাবে সেই কাজ। তৃতীয় দিন সে আবারও আসলো, কিন্তু আজ যেন একটু আগে আসলো বাকি দিনগুলোর চেয়ে। পরে আমি তার পিছন দিকে যাই তাকে ধরার উদ্দেশ্যে। দেখি তার পিঠ দেখা যাচ্ছে। আমার লক্ষ্য তার মুখ দেখা। পরে আবার সামনের দিকে যাই, তখনও পিঠ দেখা যাচ্ছে। অনেকবার এইভাবে আগে পিছে করেও তার মুখ দেখা হয়নি। এইবার তাকে ধরার পালা। যেই না আমি তাকে ধরতে যাব, ঝাঁপ দেব, তাৎক্ষণিকভাবে সে এক লাফ দিয়ে নারকেল গাছে উঠে পড়ে। 2-3 লাফে একেবারে নারকেল গাছের উঁচু চূড়ায় পৌঁছে যায়। তখন আমি ভয় পেয়ে যাই অনেক। যখন আমি ফিরে একটু দূরে চলে আসছি, পেছনে কেউ যেন এমন সাউন্ড করছে। যেই না পেছনে ঘুরে তাকালাম, যা দেখলাম সেটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ের দৃশ্য। দেখলাম বাগানে যত নারকেল গাছ আছে, সেই গাছে যত নারকেল আছে এবং নিচে পড়ে আছে যে নারকেলগুলো, সেগুলো মানুষের মাথায় রূপান্তরিত হয়েছে। প্রত্যেকটা মাথায় 2টো করে চোখ, আগুনের মতো জ্বলজ্বল করছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখি নারকেল গাছের চূড়ায় একদম ওপরে কেউ বসে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। ইস, কি ভয়ানক বিভৎস সেই হাসি! আমি এগুলো দেখার পর আর ঠিক থাকতে পারিনি। সেখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরে সকালে নিজেকে আবিষ্কার করি নিজের রুমে। পাশে সবাই, আব্বা, আম্মা, ভাইরা। এখানে শেষ হলে আমার আর আমার পরিবারের জন্য অনেক ভালো হতো। এখান থেকেই মূল ঘটনার শুরু। আমি আমার পরিবার ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু না। মাত্র 20-25 দিন পরে আবারও আমি যাই আমাদের নারিকেল বাগানে, সেই মাচাটায়।
প্রতিদিনের মতো আমি সেখানে শুয়েছিলাম। আমার চোখে আধো আধো ঘুম চলে আসে। এমন সময় আমি শুনতে পাই পায়ের আওয়াজ, যেন কয়েকজন আমার আশেপাশে দৌড়ে চলে এসেছে। কেউ দৌড়ালে মাটিতে যেমন আওয়াজ হয়, কিছু বুঝে ওঠার আগেই দেখি কারা যেন হাওয়ায় ভেসে চলে যায় আমার সামনে দিয়ে। এমন অবস্থায় শুরু হয় তুমুল ঝড়। শুধু আমার সামনে থাকা কয়েকটা গাছে ঝড় হচ্ছিল, বাকিগুলো ঠিক আছে। কিছুক্ষণ পর সব স্বাভাবিক। আমার শরীর ঠান্ডায় রীতিমতো কাঁপছে। পরে আমি কখন ঘুমিয়ে যাই, সকাল হয়ে যায়। বাসায় বললে কেউ পাত্তা দেয়নি তেমন। আমিও আমলে নেইনি পরিবারের মানুষের কথা শুনে। 2 দিন পর আবার যাই আমাদের নারকেল বাগানে। গিয়ে সব দিনের মতো বন্ধুরা আড্ডা দিয়ে চলে যায়। আমি সম্পূর্ণ একা। রাত মাঝামাঝি কেউ আমাকে দূর থেকে দেখছে। নারকেল গাছের আড়াল থেকে আমি বুঝতে পারি। আমি সাহস করে একটু এগিয়ে যাই। গিয়ে দেখি যতই আগাই সাদা অবয়বটিও বাগানের ভেতরে চলে যায়। আমি অনেকটা ভেতরে চলে আসি। দেখি গাছে কে যেন বসে আছে, সাদা কাপড় পরা। আমি সেদিকে তাকিয়ে থাকি এক দৃষ্টিতে। মুখে হালকা মৃদু হাসি, চোখ একদম সাদা। আমাকে বলছে পুরুষ কণ্ঠে, বড় ভুল করে ফেলেছিস। এই কথা বলে সেই বিভৎস হাসি। তখন এক লাফে নিচে এসে সে আমার ঘাড়ে ধরে আমাকে বসিয়ে দেয়। এমন অবস্থায় আমি জ্ঞান হারাই। তার কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরে আসে। আমি জ্ঞান ফিরে দেখি আমি অন্য এক নারকেল বাগানে শুয়ে আছি। আশেপাশে অনেক নারকেলের ছাল। আমি ব্যথায় শরীর নাড়াতে পারছি না। দেখি সেই অবয়বটা হাসছে কিছু দূরে দাঁড়িয়ে। এক পলকে আমার কাছে এসে আমার পায়ে ধরে হেঁচড়ে একটা নারিকেল গাছের দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন দেখি গাছের নিচে যতগুলো নারিকেল পড়া ছিল সবগুলো মানুষের মাথা। প্রত্যেকটা চোখ দাও দাও করে জ্বলছে। পরে আমি সেই অবস্থায় জ্ঞান হারাই। সকালে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আমার গ্রাম থেকে কিছু দূরে অন্য এক গ্রামের নারিকেল বাগানে আমাকে খুঁজে পাওয়া যায়, এক গাছের নিচে মাথা পা ওপরে দেয়া অবস্থায়। হাসপাতালে ভর্তি ছিলাম 5 দিন। প্রশ্ন আমার একটাই, আমি সেখানে কিভাবে গেলাম আর কেনই বা সেখানে আমাকে নেওয়া হলো? এক হুজুরের কাছে যাই। হুজুর আমাকে বলে, তোমাদের নারকেল বাগানে একটা পুরনো কবর আছে। আমি বলে দিচ্ছি কবরটা কার। তুমি তার পরিবারের সাথে গিয়ে সেই বিষয়ে খবর নাও, নিয়ে আমার কাছে আসো, আমি সব খুলে বলবো। তখন আমি খুঁজতে থাকি। যার কবর ছিল তার পরিবার পেয়েও যাই। তাদের সাথে সেই লোকের বিষয়ে জিজ্ঞাসা করি। তারা প্রথমে বলতে রাজি হয় না। তার বড় ছেলে এক সময় বলল, আমার বাবা জোয়ান অবস্থায় ছিল। আমার বাবা মা তখন সদ্যই বিয়ে হয়েছে। আমার বাবা রাতে বন্ধুদের সাথে আড্ডা দিত আর নেশা পানি করত। আমাদের এলাকায় একটা নারিকেল গাছ ছিল যা এই ঘটনার সাক্ষী। সবাই নাকি ওটাতে অনেক কিছু দেখেছে, কিন্তু আমার বাবা এইসবে পাত্তা দিত না। এমনই একদিন কথায় কথায় ওঠে যে রাতে ওই গাছ থেকে একটা নারিকেল নিয়ে আসতে যে পারবে সবাই মিলে তাকে খাওয়াবে। আমার বাবা এইটা করতে চায় এবং সে বলে এটা তার হাতের খেল। পরে সবাই একটা দিন ঠিক করলো, আগে ওরা ওই গাছে গিয়ে একটা নারিকেলের গায়ে রং দিয়ে চিহ্ন করে আসে। যে এটা নিয়ে আসতে পারবে সেই পাবে পুরস্কার। যেভাবে সেই কাজ। রাত 12টার দিকে বাবা একা চলে যায় সেই নারকেল আনতে। গিয়ে দেখে বাগানের চারপাশে এক অদ্ভুত শুনশান নীরবতা। কোনো বাতাস নেই, শুধু ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। পরে বাবা গাছে ওঠার জন্য প্রস্তুতি নেয় এবং যেই না উঠবে এমন অবস্থায় শুনতে পায় কে যেন হাসছে নাকি নাকি সুরে কান্না করছে, ঠিক বোঝা যাচ্ছে না। বাবা এসবে তোয়াক্কা করে না। গাছে সে উঠে যাচ্ছে। মাঝামাঝি যাওয়ার পরে গাছে সাদা একটা কিছু দেখা যায়। বাবা নারিকেলের ফুল ভেবে আবারও উঠতে থাকে। যখন তিনি একেবারে চূড়ায় তখন সেই সাদা অবয়বটা আর দেখতে পাওয়া যায় না। এগুলো বাবা তেমন পাত্তা দেয় না। তার হাতে একটা টর্চ লাইট। সে সেই টর্চ লাইটটা নিল এবং 3টা বিভৎস চেহারা, ঠিক মানুষের মতো না, তাদের চেহারাগুলো ছিল শেয়াল আকৃতির। চোখে দাও দাও করে জ্বলছিল আগুনের মতো কিছু একটা, আর মুখ দিয়ে যেন লালা ছুটছে। তিনি যেই না এই নারকেলটার দিকে হাত বাড়ান তাদেরকে দেখতে পান এবং কয়েকটা নারিকেল তার মুখে শরীরে পড়ে এবং তাকে রক্তাক্ত অবস্থায়, জ্ঞানহীন অবস্থায় নিচে পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে বাবা রাতে কোথাও গেলেই সে অবয়ব দেখতে পায়। রাতে কে যেন চালের ওপর লাফালাফি করে। বাইরে গেলে কেউ নেই। সাথে সমস্যা বাড়তেই থাকে। তার হাত পা সব অবশ হয়ে যায় এবং এর কিছু বছর পর
তিনি মারা যান। আমি তখন ওনার ছেলের মুখে এই কথা শুনে পুরাই বাকরুদ্ধ হয়ে যাই। পরে আবার সেই হুজুরের কাছে যাই। তিনি বলেন, এখন বুঝলাম। পরে ওনার কাছে পূর্ণ ঘটনা জানতে চাইলে তিনি বলেন, এই নারকেল বাগান কি তোমাদের ছিল নাকি কারো কাছ থেকে তোমরা কিনেছো? পরে আমি বললাম, আমরা কিনেছি, আমার বাবা কিনেছেন। তখন হুজুর বলল, তোমার বাবাকে জিজ্ঞেস করো কার কাছ থেকে কিনেছেন। আমি চলে যাই বাবার কাছে। বাবা আমাকে যেটা বলে সেটা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম। বাবা যার কাছ থেকে বাগানটি কিনেছিল সে বাগানটি আর কারো ছিল না, যেই লোকটি মারা গিয়েছিল তারই ছিল। আমি হতভম্ব হয়ে যাই। হুজুরকে সব কিছু খুলে বলি। তখন তিনি আমাকে 2 দিন পরে আসতে বলেন। আমিও ঠিক ওনার কথা মতো 2 দিন পরে যাই। গিয়ে শুনি হুজুর তার জিনের দ্বারা যা জেনেছেন আমাদের বাড়ির পূর্ব দিকে ওই লোকের কবর ছিল। আমি নাকি ওই কবরে একবার ভুল করে অপবিত্র করি। আমাদের বাড়ির পূর্ব দিকে ওই লোকের কবর ছিল এবং আমি সেটা অসাবধানতা বশত ওই কবরটির কোনো একটা ক্ষতি করে ফেলি, তাই নাকি আমার সাথে এমনটি ঘটেছে। এই ছিল ঘটনাটি পুরোই সত্য। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ জানিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার এই ঘটনাটি সবার ভালো লাগবে বা ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি বলছিলাম যে অনেক দিন ধরেই আমরা ভালো কোনো অডিও ক্লিপ খুঁজছি। তো 233তম এপিসোডে এসে আমি খুব চমৎকার একটা অডিও ক্লিপ পেলাম এবং আমরা অডিও ক্লিপ ভালো শুনতে চাই বলেই যখন কোনো খারাপ অডিও ক্লিপ আসে আমরা বিরক্ত হই। আমার খুবই সম্মানিত একজন মানুষ আমাদের শোতে এর আগেও ঘটনা দিয়েছেন এবং আমি তাকে খুব শ্রদ্ধা করি এবং আশা করছি যে তার ঘটনা আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে আবারও ঘটনা শেয়ার করেছেন শানিল আপু এবং আশা করছি যে তার ঘটনা আপনারা মন দিয়ে শুনবেন এবং অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ শানিল আপু। আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, আমি জানি নানাভাবে আপনি ব্যস্ত, তারপরেও আমাদের ঘটনাটি পাঠিয়েছেন, আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন। আসলে আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম ভালো কোনো একটি ঘটনা। আপনার কাছ থেকে ঘটনা পেয়ে আমি কৃতজ্ঞ বোধ করছি এবং আপনাকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে আপনার কাছ থেকে ঘটনা পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপুর এই ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনা। আসসালামু আলাইকুম, শানিল বলছি। অনেকদিন পরেই আমি আসলাম ছোট আরো কিছু ইনসিডেন্ট নিয়ে। অ্যাকচুয়ালি আগের বার যতগুলি আমি স্টোরি বলেছি, বা স্টোরি বলবো না, ইনসিডেন্ট বলেছি, একটু অস্বাভাবিক ঘটনার কিছু ইনফরমেশন, তো আমার ওগুলি ছিল সম্পূর্ণ আমার নিজের দেখা বা শোনা বা আমার সাথে ঘটে যাওয়া, আমাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। কিন্তু আজকে আমি কয়েকটা ইনসিডেন্ট যেগুলি বলবো সেগুলি অ্যাকচুয়ালি আমার নিজের সাথে না, বাট আমার খুব নিকট আত্মীয় বা তাদের সাথে কিছু আছে আমার তাদের মুখ থেকে শোনা। তো সেরকমই 2-1টা ছোট, সেরকম উল্লেখযোগ্যও বলবো না, বাট এখনো ভোলার মতো কিছু হয় নাই যে মনে রাখি নাই, এরকম কিছু ঘটনা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরাটাই হচ্ছে আমাদের বেশ আগের ঘটনা। আমার মামার বাসার ঘটনা কিছু আছে, আমার নানার বাসার ঘটনা কিছু আছে। তো প্রথমেই আমি 1-2টা ইনসিডেন্ট বলবো যেটা আমার মামার বাসায় ঘটনা। যখন এটা আমি বলছি 80s এর দিকে, আমরা তখন 80s বললে ভুল হবে, অ্যাকচুয়ালি এটা 70s এর ঘটনা, যখন আমরা স্কুলে পড়ি, লাইক 7-8-এ পড়ি। আমি আগেও আমার রেকর্ডিং এ বা গল্পে বলেছি যে আমার বাবা একজন ডিফেন্স অফিসার ছিলেন, তো সেই জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে থাকতাম। তো 70s এর দিকে আমরা ছিলাম যশোর ক্যান্টনমেন্টে, যখন আমি স্কুলে পড়ি 6-7-এর দিকে, যশোরের ক্যান্টনমেন্টে দাউদ পাবলিক স্কুলে পড়ি। আর খুলনায় আমার বড় মামা, ওনারা খুলনায় সেটেল ছিলেন। আমরা প্রায় সময় দেখা যেত উইকেন্ডে
সবাই মিলে আমরা মামার বাসায় চলে যেতাম। তো ওখানে যে আমরা 2 দিন কাটাতাম, দেন আবার আমরা ব্যাক করতাম। তো এটা খুব রেগুলারই একটা আমাদের ঘটনা ছিল যে আমরা উইকেন্ডে চলে যাব, ছুটির সময় চলে যাব। তো আমার মামার বাসাটা বিশাল এরিয়া, এখনো আমার মামারা খুলনায় থাকে, দৌলতপুরে। ওনার নাম আব্দুর রাজ্জাক আকন্দ, উনি মারা গেছেন। তো ওনার বাসাটা বিশাল এরিয়া জুড়ে ওনার বাসাটা ছিল। বাসার ভিতরে 2টা পুকুরও ছিল এবং আমার মামা জুট এক্সপোর্টার ছিলেন। তো বাড়ির ভিতরে ওনার বড় বড় পাটের গোডাউন ছিল, অনেকগুলি ট্রাক ছিল ওনার বাসার বাইরে। তো আমাদের ছোটবেলায় তখন আমাদের আসলে খেলার একটা জায়গায় ছিল। দুপুরবেলা সবাই ঘুমালে আমরা বাসার পুকুরের পাড়ে যে খেলতে যেতাম, গুদামের ভিতরে লুকোচুরি খেলতাম আমরা ভাই বোনরা সবাই মিলে। তো আমাদের সাথে ওই সময় সত্যি কথা ওরকম কিছু ঘটে নাই, ঘটনা ঘটেছে আরো পরে। সেটা হলো যে আমরা শুনতাম যে আমার মামা যেহেতু বিজনেসম্যান ছিলেন, উনি অনেক রাতে বাসায় ফিরতেন। তো মামার কাছে প্রায় গল্প শুনতাম যে উনি অনেক রাতে যখন বাসায় ফিরতেন তখন ওনাকে বাসার ভিতরে তো আমাদের গার্ড ছিল, ওই রাত 2টার সময় উনি যখন বাসি ঢুকতে যেতেন, ওনার পাশ দিয়ে একটা মহিলা পুকুরের দিকে হেঁটে যেত, ওনাকে নাকি সালাম দিত। তো প্রায় সময় আবার উনি এটাও বলতো যে পুকুরে আমাদের শান বাঁধানো ঘাট ছিল খুলনার ওই বাসায়, সো ওখানে উনি বসে থাকতে দেখতেন কাউকে, বাট উনি কাউকে বদরও করতেন না এবং কেউ ওনাকেও বদর করতো না। এবং এটা নাকি আমাদের বাসার আমার মামা মামি যে গার্ড ছিল, পুরানো অনেক গার্ড, তারা সবাই দেখেছে, বাট তারা খুব হার্মলেস ছিল, কাউকে কখনো হার্ম করে নাই। তো আমার কাজিনদের মধ্যে আমার সবচেয়ে ছোট যে বোন, নাম মানহা, তো ও তখন একদম ছোট ছিল, ও ক্লাস 2তে পড়তো। ওর যে একটা ঘটনা, সেটা যেমন আমরা অনেক বড় হয়ে খুব ভালো মতো এটা তোলপাড় হলো। কেন হলো? সেটা হলো যে ও ছোট ছিল, ওর সাথে আমাদের বাসার একটা পুরানো বুয়া ছিল, তারও একটা ছোট মেয়ে ছিল। তো ওরা দুজন যেহেতু ছোট ছোট বাচ্চা দুজন, ওরা সারাক্ষণই একসাথে থাকতো, খেলতো এরকম। কোনো একটা দুপুরে আমার কাজিন সেই কাজের মেয়েটাকে নিয়ে ওরা হাড়ি পাতিল খেলবে দেখে পুকুর পাড়ে গেছে, জাস্ট ফুল পাতা ফল গাছের এগুলো কালেক্ট করতে খেলার জন্য। তো আমি আগেই বলছি এটা পুরাটাই শোনা গল্প আমার মামির কাছ থেকে। তো আমার মামি আমাদেরকে বলল যে এইটুকু বাচ্চা কাঁদতে কাঁদতে বাসায় চলে এসছে, আসার পরে দেখা গেছে যে ওর একটা গালে একদম 5 আঙ্গুলের একটা দাগ, এবং ও ভীষণ কান্নাকাটি করছে আর বলছে যে আম্মু আমি জানি না, আমাকে কে যেন অনেক জোরে একটা থাপ্পড় দিয়েছে। তো যেহেতু আমার মামি ব্যাপারগুলো জানতো যে এখানে আসলেও এই বাসায় কিছু একটা আছে, তো মামি কোনো রকমের জিনিসটাকে ওকে ভয় যেন না পায় ওকে শান্ত করেছে। তো এটা ছিল ওর ছোটবেলা, আমার কাজিন যে মানহা, ওর ছোটবেলার একটা ইনসিডেন্ট। বা এটার সাথে রিলেটেড আমরা জানি না, আজ পর্যন্ত একটা জিনিস খুব রহস্যময় রয়ে গেছে, সেটা হলো যে আমি যেই একটা কাজের মেয়ের কথা উল্লেখ করলাম, আর ওই মেয়েটা কিন্তু আমার মামার বাসায় একদম ছোটবেলা থেকে, জন্ম থেকে এই 5 বছর 6 বছর পর্যন্ত সে বড় হয়েছে। তো আমি যেটা বলেছি যে আমার মামার বাসায় বড় বড় 2টা পুকুর আছে এরকম, তো ওই বাসার বাচ্চারা সামহাও সাঁতার ছোটবেলা থেকে শিখে গেছে, যদি বাসার মধ্যেই পুকুর ছিল। এবং সত্যি কথা আমরাও কিন্তু সাঁতার শিখেছি আমার মামার ওই পুকুরের মধ্যে। তো জন্ম থেকে ওই মেয়েটা সাঁতারে এক্সপার্ট ছিল। তো সত্যি খুব দুঃখজনক ঘটনা যে ওই মেয়ে কিন্তু আমার মামার বাসায় খুব কম বয়সে, আমি যেটা বলবো যে ছোট ছিল তখন, লাইক 6-7 বছরের বয়স, হঠাৎ একদিন মেয়েটা মিসিং হয়ে গেল। সো মেয়েটা মিসিং হয়ে গেল, পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে হুলস্থুল হয়ে গেল। এবং একদিন পরে ওই মেয়ের লাশ ভেসে উঠলো আমার মামার ওই পুকুরের মধ্যে। ও এত ভালো সাঁতার জানতো, আমি যেটা আগে বললাম যে ছোট্ট একটা মেয়ে কিন্তু ভীষণ ভালো সাঁতার কাটতো। কি হলো, কেন হলো, পুকুরের মধ্যে সবকিছুই পুলিশের কেস হলো, সবকিছু এভরিথিং ইজ দের, কোনো আলামত নাই অন্য কিছু ইনসিডেন্টের, বাট মেয়েটা কিন্তু পুকুরের মধ্যে ডুবেই মারা গেল। এবং আজ পর্যন্ত আমরা জানি না যেটা কিভাবে হলো। তো মামার বাসার এরকম ছোট ছোট ঘটনা আরো যেমন আছে। আমি এটা একটা ঘটনা বললাম, আরেকটা যেটা ছিল ঘটনা যে
আমার মামার বাসার ওই একই জায়গায়, মানে একই জায়গায় বলবো না, বাসা দিয়ে মেইন বাসায় ঢোকার মুখেই গেটের কাছে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। তো দেখা যাচ্ছে যে ওই বাসার ওই স্পেসিফিক ওই এরিয়াতে আমাদের বেশ কিছু বড় বড় অ্যাক্সিডেন্ট বা এরকম হয়েছে। তো আমি একটু আগে যে মানহা মেয়েটার কথা বললাম, ওর একটা বড় ভাই ছিল যে মানহা জন্মের আগেই এই বাচ্চাটা আমাদের ফ্যামিলির জন্য খুব দুঃখজনক ছিল। বাচ্চাটা তখন মাত্র 4 বছর বয়স, স্কুলে যাবে। আমার মামাতো ভাই ছোট, ওর নাম বাবু ছিল। তো ওই রাস্তায় ওই রাস্তাটা হচ্ছে খুলনা যশোর রোডের হাইওয়ে ছিল। সো ছোট্ট একটা ভুলের কারণে হোক বা যেভাবেই হোক, ওই গাছের ওই নিজের বাড়ির সামনে এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তো এটা আমাদের ফ্যামিলির জন্য একটা বিশাল শক ছিল। অ্যান্ড ওই সেম প্লেসের মধ্যে আমার একটা মামার বন্ধু, সে খুব ডিপ্রেশনের রোগী ছিল। তো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আমার মামা তার বন্ধুকে আমাদের বাসায় নিয়ে মানে আমার মামার বাসায় নিয়ে আসলো, যেন সে একটু ভালো ফিল করে। বাট এক রাতের পরে ভোরবেলা সকালবেলা দেখা গেল সে বাড়ির সামনে ওই রাস্তাতেই ওখানে সে সুইসাইড করলো। দেন থার্ড ঘটনা ছিল আমার আরেক ওই বাসারই, মানে আমার মামাতো ভাই ওই একই জায়গায় অ্যাক্সিডেন্ট করে, ভীষণ বৃষ্টি ছিল সেদিন, বৃষ্টির মধ্যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক 24 ঘন্টা পরে আমার সেই ভাইকে উদ্ধার করা হলো। ট্রাকের একদম নিচে সে ফেইন্ট হয়ে পড়েছিল। সে অ্যান্ড বোঝা যাচ্ছিল যে সে মানে অ্যাক্সিডেন্ট করেছে, কোনো কিছুতে হিট করেছে তাকে আমরা 24 ঘন্টা পরে পাওয়া গেল ইন আ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশনে। কি এবং তার যখন সেন্স ফিরে আসলো, কিছুই বলতে পারছে না যে অ্যাকচুয়ালি তার সাথে কি হয়েছিল, কেন সে ওখানে এইভাবে পড়েছিল ইনজিওর্ড অবস্থায়। তো এরপরে আমার মামি সামহাও বাসায় অনেক হুজুর টুজুর ডাকা হলো, অনেক কিছু করা হলো, এবং আমরা দেখলাম যে পরবর্তীতে শুনলাম যে ওই গেটের কাছে যে গাছটা ছিল সেই গাছটা কেটে ফেলা হয়েছে। তারপরে বাসার ভিতরেও অনেক কিছু করা হয়েছে। তা এখন যেমন আমি জানি না, অনেক দিন হয়ে গেছে, ওরকম ঘটনা কিছু শুনি না। অনেকই আগের কথা বললাম, আজকে থেকে লাইক 30, 35, 40 বছরের বেশি সময় আগেকার ঘটনা, এগুলি যেগুলো ডিসকাস করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আসলেও কোনো রহস্য আছে কিনা, কোনো এক্সপ্লেনেশন তো অনেক কিছুরই আমরাও জানি না, আমার মামারাও জানে না যে কি হয়েছে না হয়েছে ওখানে। তো কিছু যে একটা অশরীরীর কিছু একটা আছে বা একটা শক্তি আছে, খারাপ শক্তি যদি বলি, তো সেটা তো অবশ্যই আমরা বিভিন্ন ইনসিডেন্টে বিলিভ করি সব কিছুতে। তো যাই হোক, আজকে কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি আমার কিছু ঘটনা বলবো, আমার মামার বাসার ঘটনা, ইনসিডেন্ট যেটা হয়েছে, আর কিছু বলবো আমার নানার বাড়ির দিকের কিছু ঘটনা, যেটাও আমি আমার মামাদের কাছে শুনেছি। ওখানে আমার মামিরা আছে, আমার নানি যখন বেঁচে ছিলেন তার কাছ থেকে কিছু শুনেছি। বাট আজকে কিন্তু আমার নানার বাড়ির ঘটনা আর কিছু বলবো না। যতটুকু বললাম আজকে শুধু আমার মামার বাড়ি পর্যন্তই থাকুক। কোনো একটা পরের ভিডিওতে, অডিওতে আমি হয়তো আমার নানার বাড়িতে কিছু ইনসিডেন্ট যেটা হয়েছে, আমরা দেখেছি, আমরা শুনেছি, সেটা আমরা শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই অপেক্ষায় থাকেন, আমি নেক্সট কবে আমার আরেকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি 233তম এপিসোডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এটি একটি অডিও ক্লিপ,
চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি কখনো চিন্তা করিনি যে আমি কখনো ভূত.com-এ কোনো অডিও রেকর্ডিং পাঠাবো। তো আমি আগে ভূত FM শুনতাম, কিন্তু পড়াশোনার চাপের কারণে, নানা সমস্যার কারণে শোনা বাদ দিই। তো রিসেন্টলি জানতে পারলাম যে ভূত FM নাকি বন্ধ হয়ে গিয়েছে। তো ভূত.com নামে আপনারা নতুনভাবে আপনারা শুরু করেছেন। আমি আমার ছোট ভাইয়ের কাছে শুনি, তো তখন থেকে আমি মোটামুটি শোনা শুরু করি। আমার হচ্ছে এক্সাম চলছে, তাও ভূত.com-এর এই আপনার স্টোরিগুলো না শুনলে আমার আসলে ভালো লাগে না। তো কিছুদিন আগে শুনলাম যে আপনি নতুনদের হচ্ছে অডিও রেকর্ডিং পাঠানোর জন্য অনেক উৎসাহ দিচ্ছেন। তো আমার মনে হলো কেন না আমিও শেয়ার করি, কারণ আমার সাথে ঘটা, আমার পরিবারের সাথে ঘটা বা এরকম আরও অনেক ঘটনা আমার সাথে আছে। আমি আস্তে আস্তে সব শেয়ার করব। তো আমি আজকে যেই ঘটনাটা শেয়ার করব সেটা আমার সাথে ঘটনা মানে আমার সাথে ঘটেনি, ঘটেছে আমার আব্বুর পরিচিত এক ছোট ভাই হবে। তো উনার বাসা হচ্ছে, মানে আমি যেই স্থানের ঘটনাটি বলছি সেটা হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শীতলাই গ্রামে। আর যে গ্রামের ঘটনা, সেই গ্রাম হচ্ছে আপনার ওই গ্রামকে বলে বড় শীতলাই। তো ওই যেই আমার আব্বুর ওই ছোট ভাই, মানে এলাকার ছোট ভাই, মানে আব্বুকে বড় ভাই হিসেবে মানে। তো উনি যখন ছোট ছিল তখনই উনার মা মারা যায়। তো উনার বাবা তখন বিয়ে করে, যেহেতু বাচ্চা কাচ্চা ছোট, উনাদের মানুষ করার জন্য কাউকে প্রয়োজন, যার কারণে উনার বাবা আরেকটি বিয়ে করে। কিন্তু ওই চাচুর, মানে এক কথা আমার আব্বুর ওই ছোট ভাই, উনার বাবার আবার অনেক অর্থ সম্পদ ছিল, অনেক জায়গা জমি ছিল। মানে যেই জায়গায় ওই চাচুদের বাসা, সেখানে সব থেকে বেশি অর্থ সম্পদের অধিকারী ছিল উনার বাবা। তো উনার ছোট মা খুব একটা সুবিধার ছিল না, মানে বিয়ের কিছুদিন পর থেকেই মানে উনার পরিবর্তন আসা শুরু হয়। উনার যে চাচুর ঘটনা বলছি, উনারা দুই ভাই ছিল, যে এই চাচু ছিল বড় আর উনার আর একটি ছোট ভাই ছিল। তো উনি বাহিরে পড়াশোনা করতো ঢাকায়, আর এই চাচু সবসময় বাসায় থাকতো। তো এই চাচু আবার একটু বদরাগী ছিল, উনি আবার কোনো অন্যায় মেনে নিতে পারতো না। তো উনার ছোট মা উনার বাবাকে সবসময় প্রেশার ক্রিয়েট করতো যে যেহেতু অনেক অর্থ সম্পদের অধিকারী, ওনার নামে জায়গা জমি লিখে দিতে। তো উনার বাবাও বলছিল যে না, আমার দুটি ছেলে আছে, তাদেরও তো দিতে হবে। তো তখন অনেক আসলে ঝগড়াঝাটি হয় ওনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। তারপর একদিন হঠাৎ করে সবকিছু মানে ঠিক হয়ে যায়, যে নর্মাল হয়ে যায়, যে আচ্ছা ঠিক আছে। উনি বলে আচ্ছা ঠিক আছে, আমাকে সব জায়গা জমি লিখে দিতে হবে না, তোমার যখন মনে হবে যে হ্যাঁ আমি এখন জায়গা জমি ভাগ করে দিব তখন দিও। কিন্তু কে জানতো যে উনার মধ্যে কুবুদ্ধি কাজ করছে। উনি তখন উনার মানে ওই চাচুকে এবং উনার বাবাকে কালো জাদুর প্রয়োগ করে, সেটা জিনের মাধ্যমে। তো উনাদের বাসায় আম গাছ অথবা কাঁঠাল গাছ হবে, আমার ঠিক মনে নেই। তো সেখানে তাবিজ রাখে, উনাদের যে টিউবওয়েল আছে সেখানে তাবিজ রাখে, চাচুর বাবার বালিশের ভেতরে তাবিজ রাখে, চাচুর বালিশের নিচে তাবিজ রাখে, আরো অনেক জিন চালান করে, মানে চাচুর অল বডিতে, ব্রেনে, দুই হাতে, অল বডিতে এক কথায়। তো তখন এমন অবস্থা হয় যে চাচু প্রায় পাগল অবস্থা, মানে উনি কেমন যেন পাগলের মতো বিহেভ করে।
এমনও হয়েছে যে উনাকে পাবনা পাগলাগারোতেও রেখে আসে। তো উনি আর বিয়ে করেনি, কিন্তু ওনার ছোট ভাই যে ছিল তিনি আবার পড়াশোনার উদ্দেশ্যে ফিনল্যান্ডে চলে যায়। তো ফিনল্যান্ডে বাংলাদেশে বিয়ে করে ওনার ওয়াইফ তিনি ফিনল্যান্ডে চলে যায়। তো ওনার ওয়াইফ আবার ফিনল্যান্ড বিমান বাহিনীতে জব করতো। তো ওনাদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। তো আর এইদিকে এই চাচুরও অবস্থা খুবই খারাপ, পাগলের মতো ঘুরে বেড়ায়। কিন্তু ওনার এইটুকু সেন্স ছিল যে আমার বাবাকে চিনতো। তো কোনোভাবে ওই চাচুর ছোট ভাই আমার আব্বুর সাথে যোগাযোগ করার পরে আমার আব্বু আবার টুকটাক দোয়া কালাম পড়ে হচ্ছে পানি পড়া দিত, তেল পড়া দিত। তো মানুষ দেখলে আসলে বুঝতে পারতো। তো তখন কোনোভাবে যোগাযোগ করে চাচু হচ্ছে ছোট ভাই আব্বুর সাথে। তো তখন আবার চাচুর ছোট ভাই যখন বুঝতে পারে যে হ্যাঁ এরকম পাগল প্রায় অবস্থা, বাসায় পাগলামি করছে, তো তখন ওই চাচুর খালা বাসায় ওই চাচুর ছোট ভাই ওই খালা বাসায় পাঠিয়ে দেয়। তো সেখানে ওই রকম অদ্ভুত ক্রিয়াকলাপ করে। তো ঠাকুরগাতে পাঠিয়ে দেয়, ওই চাচুর খালা বাসা আবার ঠাকুরগাতে। তো এক সময় আব্বু বাহিরেই ছিল বাজারের দিকে, তো হঠাৎ দেখা। তো ওই চাচুর নাম আবার হচ্ছে সুমন। তো ওই সুমন চাচু আব্বুর সাথে দেখা হওয়ার পরে বলে যে ভাই কখনো কখনো স্বাভাবিক থেকে কখনো অস্বাভাবিক হয়ে যায় যখন রাত হয়, বা উনার কেউ হচ্ছে উনাকে কেউ রাগিয়ে দেয়, তখন উনার আসল রূপটা আসলে প্রকাশ পায়। তো আব্বুকে বলে যে ভাই আমি আপনার সাথে থাকতে চাই এরকম। তো তখন আব্বু আবার করে কি যে তুমি আমার সাথে কোথায় থাকবে, আমার বাসায়, আমাদের আবার জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের বাসায় আসলে তোমাকে নিয়ে থাকা তো সম্ভব না। তো খুব জোরাজুরি করে। তো তখন আবার আব্বু বলে যে আচ্ছা ঠিক আছে চলো আগে তোমার খালা বাসায় যাই, খালা বাসায় গিয়ে তোমার খালুর সাথে কথা বলি, তারা কি বলে, তারপরে যদি সম্ভব হয় তো তোমাকে আমি আমার বাসায় না, আমি কোনো ভাড়া বাসায় রাখবো। তো যে কথা সেই কাজ। তো ওই চাচুর খালা বাসা আবার ঠাকুরগাঁ সদরে না, ওটা আপনার ঠাকুরগাঁ ওই জায়গাকে বলে পীরগঞ্জ। তো ওই পীরগঞ্জে যায়, তো যেই জায়গায় বাসা ওটা একটু গ্রাম পর্যায়ে। তো তাদেরও আর্থিক অবস্থা মোটামুটি ভালো, কিন্তু সেখানে যে চাচু থাকতো সুমন চাচু, তো ওই সুমন চাচুকে সেখানেও জিন চালান করতো, নানা রকম সমস্যা করতো। তখন আব্বু গিয়ে কথা বলে যে আমার তো মনে হচ্ছে এরকম কোনো সমস্যা হয়েছে, তো আমার এক পরিচিত হুজুর আছে, উনি এগুলো সমস্যা এগুলো সলভ করে দিতে পারে। তো তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই সুমন চাচুর ছোট ভাই নাম আবার ফয়সাল। আচ্ছা ঠিক আছে, আপনি ফয়সালের সাথে কথা বলেন, ও কি বলে, ও যদি বলে তাহলে আপনি চিকিৎসা শুরু করেন। তো তখন আব্বু বলল যে চিকিৎসা করাতে হলে তোকে আমার কাছে রাখতে হবে, তো আমি ওকে একটা ভাড়া বাসায় তুলে দিই। তো ফয়সাল চাচু তো বিদেশে থাকে ফিনল্যান্ডে। তো ফয়সাল চাচুর সাথে কথা বলে ফয়সাল চাচু খুব খুশি হয় যে হ্যাঁ যদি আমার বড় ভাই সুস্থ হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। যেই কথা সেই কাজ। আব্বু তখন সুমন চাচুকে বলে রাখা ভালো, আমার আব্বু একটি মসজিদে ইমামতি করে, তো ওই মসজিদের কাছাকাছি একটি বাড়িতে তুলে দেয়। তো যখন সুমন চাচুর ছোট মা কোনোভাবে জানতে পারে যে এরকম চিকিৎসা করা হবে, বা কোনোভাবে জানতে পারে, কারণ যেহেতু চিকিৎসা করা হবে স্বাভাবিক উনার বাবার কানে ওই কথাটি গিয়েছে, উনাকে জানানো হয়, তো উনার ছোট মাও কোনোভাবে জেনে যায়। তো তখন সুমন চাচুর ভাইয়ের উপরে মনে করেন যে জিনদের অত্যাচার আরো বেড়ে যায়। তো এমন হয় যে উনাকে যখন আব্বু বাসায় তালা মেরে রেখে আসতো, উনি কিভাবে তালা খুলে বা তালা ভেঙে বাসা থেকে বের হয়ে আমাদের বাসায় চলে আসতো। আমাদের বাসায় চলে আসার পরে একদিন এমনও হয়েছে যে আমাদের বাসায় চলে আসে, হঠাৎ করে পাগলামি শুরু করে। তো ওনাকে রুমে বন্দি করে রাখা হয়। তো রাসেল ভাই এমন অবস্থা যে উনি রুমের দরজা ভেঙে ফেলবে, হ্যাঁ আর ক্ষুধার উনি হঠাৎ করে ওনার এমন অবস্থা হয় যে ক্ষুধার তাড়নায় মানুষ এরকম ছটফট করে সেরকম করছে। তো উনি
ফ্রিজ আমার আব্বু আম্মুর রুমে ফ্রিজ আছে আমাদের। তো উনি একবার ডিপ ফ্রিজ খুলছে, একবার নর্মাল ফ্রিজ খুলছে, বাট ফ্রিজে কোনো খাবার রাখা ছিল না, সব খাবার বাহিরে ছিল। তো যখন মানে উনি কন্টিনিউয়াসলি কাঠের দরজা, তো হাত পা দিয়ে মানে একদম পুরা মনে হচ্ছিল যে পুরা রুম উনি ভেঙে ফেলবে এমন অবস্থা। তারপরে আব্বু বের হলো, বের হওয়ার পরে দরজা যখন খুলে দেয় তখন আব্বুর উপর আক্রমণাত্মক আচরণ শুরু করে। তখন আব্বু আমার রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তো দরজা লাগানোর পরে বাহিরে খাবার ছিল। উনি গোগ্রাসে মানে সেখানে আনুমানিক 4 থেকে 5 জনের মতো খাবার রান্না করা ছিল। সম্ভবত ভাত ছিল, মাছের একটা তরকারি ছিল। উনি একাই সব খাবার শেষ করে ফেলে। পরে যখন আব্বু দেখে না অবস্থা খুবই খারাপ, তো যে হুজুরের চিকিৎসা করার কথা বলা হয়েছিল, মানে চিকিৎসা করবে বলেছিল, সেই হুজুর আবার কোনো কারণে অন্য জায়গায় গিয়েছিল, ওনার বাসা নীলফামারীতে। তো তখন আব্বু এমার্জেন্সি ভাবে ওই হুজুরকে খবর দেয়। তো ওই হুজুর বলল, আচ্ছা ঠিক আছে, আমি রাতে আসবো আপনার বাসায়। তো যেই কথা সেই কাজ, ওই হুজুর অনেক রাতে আমাদের বাসায় আসে। আসার পরে আমার রুমে ওই হুজুর সহ ওই সুমন চাচু, তারপর আমার আব্বু, আরো কিছু লোক সহ আসার পরে পুরা রুম অন্ধকার করে দেওয়া হয়। তখন আমি আর আমার আম্মু আমার আব্বু আম্মু রুমে। তো তখন রাসেল ভাই ওই হুজুর কন্টিনিউয়াসলি উনাকে দেখে বলে দেয় যে উনার তো ছোটবেলা থেকেই সমস্যা, যে উনাকে ছোটবেলা থেকে এরকম উনার ছোট মা জাদুটোনা করছে। তো উনার এখন এমন অবস্থা যে উনার কাছে বর্তমানে মানে তখনকার অবস্থায় উনার কাছে 70টার মতো জিন চালান করা হয়েছে। আর রাসেল ভাই এটা চিন্তা করেন যে ওই 70টা জিন উনার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মানে প্রত্যেকটা রগে রগে ছড়িয়ে আছে। একটা জিন ব্রেনে থাকে, উনাকে ভালো কিছু করতে দেয় না। আর 2 হাত দিয়ে উনার যখন যেটা মন চায় সেটা করে। 2টা জিন থাকে, আর 2টা জিন পায়ে থাকে, একটা জিন পেটে থাকে। পেটে যে জিন থাকে সেটা হচ্ছে একটি ব্রাহ্মণ হিন্দু জিন। তো ওই জিনের আবার মাথা নেই, ওই জিনের বুকে 2টা চোখ। তো রাসেল ভাই পাশের রুম থেকে তো আমি কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছিলাম। আর রাত তখন প্রায় আনুমানিক 12টা পার হয়ে গিয়েছে এমন হবে। তো আমার মনে হচ্ছিল যে একটা প্যারানর্মাল একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে। তো আমি আম্মুর সাথে চুপচাপ বসেছিলাম, কারণ ওই অবস্থায় তো আসলে ঘুমানো যায় না। আর এদিকে সুমন চাচু কন্টিনিউয়াসলি চিৎকার চেঁচামেচি করছে, অনেক রাত তখন। তো তারপরে ওই হুজুর আবার ওনার সাথে একটা লোক এনেছিল, ওনার উপরে জিন ভর করবে। তো যেই জিনকে ভর করবে ওই জিন আবার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। আমি আসলে ফার্স্ট মানে মজার বিষয় হলো যে আমি কখনো আমি করতে পারিনি যে কোনো জিন কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করে। তো ওই জিনকে নাকি আবার ওই হুজুরই পড়াশোনা করে রাজশাহী ইউনিভার্সিটিতে। তো অনেক রাতে ওই জিনকে হাজির করে ওই লোকের উপরে। তো তখন ওই জিন তো খুবই রেগে যায়, বলে যে হুজুর আপনি আমাকে এত রাতে হাজির করালেন, আমার তো সকালে ভার্সিটি আছে, আমি ভার্সিটিতে যেতে পারবো না। তো তখন ওই হুজুর খুব চিৎকার করে ওই জিনকে গালাগালি করে। ওই জিনের নাম আবার আতিক। হ্যাঁ, তো তখন বলে যে আমি তোকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাই আর তুই আমার উপরে কথা বলিস। তখন ওই জিন বলে হুজুর আমাকে ছেড়ে দেন, আমি আপনার আন্ডারে থাকবো না, আপনার ইয়েতে পড়াশোনা করব না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার দেশে চলে যাব। মানে ওনার দেশ, ওই জিন আবার থাকতো আপনার সৌদি আরবে মরুভূমিতে। তো ওই জিন ছিল খুব রকচটা, খুব রাগী। তো ওই জিন চলে যায়। তো তখন ওই হুজুর বলে তখন চলে যায়, আর সাথে সাথে যে লোকের উপরে হাজির করা হয় লোকটা অজ্ঞান হয়ে যায়। তো আব্বুকে আবার আগে বলা হয়েছিল যার উপরে জিন হাজির করা হবে তাকে গরম দুধ খেতে দেওয়া হয়, যাতে, কারণ জিন হাজির করলে নাকি শরীর দুর্বল হয়ে যায়। তো সাথে সাথে আব্বু ওনাকে 1 গ্লাস গরম দুধ দেয়। উনি খাওয়ার পরে তবুও শরীর অনেক দুর্বল। তখন ওই হুজুর আবার আরেকটি
জিনকে হাজির করে, সেটা ছিল মহিলা জিন। তো যেহেতু মহিলা জিন, ওই মহিলা জিনের আবার বাচ্চাও ছিল, ছোট বাচ্চা ছিল। অনেক রাত, তখন প্রায় 1:30 কি 2টা বেজে গিয়েছে। তো ওই জিন আবার ছিল আপনার ম্যাথর সম্প্রদায়। হ্যাঁ, মানে আমি আসলে তখন সেদিন আমি আসলে প্রথম জানতে পারি যে কোনো জিন পড়াশোনা করে বা ম্যাথর সম্প্রদায়ের মধ্যেও জিন হয়। তো সেই জিন, মহিলা জিন আসার পরে তখন ওই হুজুরকে বলে, হুজুর আপনি আমাকে কেন এত রাতে হাজির করলেন? আমি নিশি রাতে আমার ছোট বাচ্চাকে ঘুমিয়ে দিচ্ছিলাম, আমি নিজেও ঘুমাবো, এত রাতে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব না। পরে ওই হুজুর ওই জিনকে আবার অনেক ভয় প্রীতি দেখায় যে তুই আমার কাজ করে না দিলে আমি তোকে বোতলে ভরবো, তোর বাচ্চাকে তোর কাছ থেকে আলাদা করে দেবো, তুই আমার কাজটা করে দে, এর প্রতিদান হিসেবে তোকে আমি হাদিয়া দিব। তো ওই জিন আবার তখন বলে যে এর সাথে কি কি হয়েছে বা এর বাসায় কোনো কিছু রাখা আছে কিনা, তুই আমাকে সেটার খোঁজ দে। পরে ওই জিন বলে যে হুজুর আপনি একটি স্টিলের প্লেট এনে আপনি রুমের মাঝখানে রাখেন আর রুমের লাইট অফ করে দেন, কারণ যেসব ম্যাথর জিন থাকে তারা নাকি উলঙ্গ থাকে, আর যেহেতু ঘরে সবাই ছেলে মানুষ, তো তখন বলছে আপনি লাইটটা অফ করে দেন আর একটা স্টিলের থালা এনে রুমের মাঝখানে রাখেন। তো যেই কথা সেই কাজ, সেভাবে রাখা হলো, গোটা বাড়ির লাইট অফ করে দেওয়া হলো। তারপরে রাসেল ভাই কন্টিনিউয়াসলি আমি আসলে আমার কানকে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কন্টিনিউয়াসলি প্লেটের মধ্যে তাবিজ রাখলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে, কন্টিনিউয়াসলি এরকম তাবিজ রাখার শব্দ হচ্ছে। তারপরে ওই মহিলা জিনকে জিজ্ঞেস করা হয় যে এই তাবিজগুলো কোথায় কোথায় ছিল। তখন ওই মহিলা জিন বলে যে আর তাবিজের মধ্যে কি কি আছে, সেই মহিলা জিনকে জিজ্ঞেস করা হয়। তো ওই মহিলা জিন বলে যে তাবিজের মধ্যে শ্মশানের মাটি, তারপর কাফনের কাপড়, তারপর ওই যে গলায় যে দড়ি দিয়ে মারা যায় ওই লাশের চুল, এই ধরনের জিনিস, এক কথায় ভাইয়া কুফরি কালাম তো বোঝেন, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম, তো সেটা কন্টিনিউয়াসলি ছোটবেলা থেকে ওই সুমন চাচার উপরে করা হচ্ছে। তো আমি ওই সময় নিজেকে স্থির করে রাখতে পারি না, আসলে আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, প্রায় 20 থেকে 25টার মতো তাবিজ তখন ওই প্লেটে এনে রাখা হয়। তখন রাসেল ভাই তখন আমার আব্বুকে বলা হয় যে তাবিজগুলো সব নষ্ট করে ফেলতে, না হলে সেই তাবিজগুলো আবার ওই জিনদের দ্বারা উদ্ধার করে আবার কোনো রকম খারাপ কাজে ব্যবহার করা হতে পারে। তখন আমার আব্বু সেগুলো একটি পুলি ব্যাগে ভরে রেখে দেয়, সকালে পুঁতে ফেলবে এই ভেবে। আমি দেখতে চাই কিন্তু আমাকে দেখতে দেয় না, কারণ আমারও রাশি ভালো ছিল না, আমি এগুলো আসলে অনেক ভয় পেতাম তাই। তো তারপরে কন্টিনিউয়াসলি উনার শরীরে যতগুলো জিন ছিল কন্টিনিউয়াসলি 70টার মতো জিন বোতলে ভরানো হয়। আর যে লোকের উপরে জিন হাজির করা হচ্ছিল সেই লোকের উপরে হাজির করে কিন্তু জিনগুলো বোতলে ভরা হচ্ছিল। তো এক একটা জিনের এক এক রকম কথাবার্তা, এক এক রকম সাউন্ড করছিল। যেহেতু গভীর রাত, সেহেতু আপনি বুঝতেই পারছেন কিরকম একটা অবস্থা আসলে। তো আমি সারা রাত সেদিন ঘুমাতে পারিনি। তারপরে যখন একের পর এক জিন 70টার মতো জিন কাচের বোতলে ভরা হলো, আর আমার আব্বুকে বলা হলো এটা নিরাপদ কোনো জায়গায় পুঁতে ফেলতে, যাতেও যেহেতু জিনের বংশধর অনেক বড়, তাই যাতে পরবর্তী বংশধররা এসে ওদের কোনোভাবে মুক্ত করতে না পারে। তো তারপরে আমার আব্বু আবার বলল যে আমি অনেক সময় আমি নিজেই রাতে অনেক সময় ভয় পেতাম, খারাপ স্বপ্ন দেখতাম, তারপর ঘুমের মধ্যে আমাকে বোবা জিন ধরতো, এরকম আসলে আমার সমস্যা ছিল। তখন আবার ওই মহিলা জিনকে পুনরায় হাজির করানো হয়। তো আব্বু বলে যে আসলে আমার আর আমার আম্মুর কোনো সমস্যা আছে কিনা। পরে ওই মহিলা জিন বলে যে উনাদের চুল খুলে ফেলতে বলুন।
তো আমি তো খুব ভয় পেয়ে যাই, আমি বলছি যে না আমি চুল খুলবো না, কারণ যদি আমার উপরে তখন ভর করে, মানে এরকম। তো আমাকে হুজুর অভয় দিয়ে বলে যে না তোমার কোনো সমস্যা হবে না, আমি তো আছি, সমস্যা হবে না। তো আমি আর আব্বু আম্মু রুমেই ছিলাম, তখন আম্মু আর আমি আমাদের চুল খুলে ফেলি। পরে ওই মহিলা জিন আমাদের চারপাশে আসে, মানে রুমে গিয়ে চারপাশে ঘুরতে থাকে। মানে আমি তখন রাসেল ভাই ফিল করি যে একটি একটা গরম হাওয়া আমার চারপাশ দিয়ে আসলে ঘুরছে। তো আমি তো খুবই ভয় পেয়ে যাই। আমি আম্মুকে তখন আমাদের বলা হয় যে আপনারা দুজনের হাত শক্ত করে ধরে থাকবেন। তো আম্মু আর আমি আমাদের দুজনের হাত শক্ত করে ধরেছিলাম। তো তখন তারপরে ওই মহিলা জিন ওই হুজুরের কাছে যায়, যাওয়ার পরে তখন হুজুর বলে যে আমার আম্মুর সাথে দুজনকে একটা জিন মানে আছর করেছে, যেটা আমাদের সব সময় আমাদের মেজাজ খারাপ করে দিত। মানে অকারণে আমরা রেগে যেতাম, আমি আর আম্মু। আমি রাতে খারাপ স্বপ্ন দেখতাম, আমাকে ভয় দেখাতো। তো ওই জিনকেও বোতলে ভরা হয়। তো তারপরে আব্বু বলে যে ওই যে সুমন চাচু, ওনার ছোট ভাইয়ের কেন কোনো মানে বাচ্চা কাচ্চা হচ্ছে না। তো তখন ওই হুজুর ওই মহিলা জিনকে দিয়ে বলে যে আসলে ওনাদের সাথে কোনো কিছু করা হয়েছে কিনা। তো ওই মহিলা জিন বলে যে হ্যাঁ ওনাকে দিয়েও করা হয়েছে। উনি যখন দেশে এসেছিল ওনার ওয়াইফ সহ, তো তখন ওরকম ওনাদের খাবারের সাথে ওনাদের খাওয়ানো হয়েছে, প্লাস ওনাদের নখ চুল এসব নেওয়া হয়েছে, আসলে নিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যাতে ওনার বংশ যাতে আর বৃদ্ধি হতে না পারে। আসলে রাসেল ভাই এটার মূল কাহিনী হচ্ছে যে ওনার সুমন চাচু ছোট মা কখনোই চাইতো না যে মানে ওনাদের দুই ভাইয়ের বিয়ে হোক বা বংশ বিস্তার করুক। আর ওই সুমন চাচু ছোট মায়ের কোনো ছেলে ছিল না, 2 মেয়ে ছিল। তো ওই মহিলা জিন প্রথম অবস্থায় বলতে চাচ্ছিল না যে কে আসলে এসব করেছে, কারণ জিন জাতিদের মধ্যেও এমন কিছু জাত আছে যারা বলে যে না এসব বলে দিলে আসলে মানুষে দ্বন্দ্ব সংঘাত হবে, আসলে এটা চায় না তারা। কিন্তু হুজুর অনেক জোর জবরদস্তি করায়। তো ওই মহিলা জিন বলে, তো তারপরে ওই মহিলা জিনকে বিদায় করে দেওয়া হয়। তো সেই রাত এভাবেই নির্ঘুম কাটে। আমি ঘুমাতে যাই ফজরের আজানের সময়, নামাজ কালাম পড়ে তখন ঘুমাতে যাই। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি আশা করছি আস্তে আস্তে শেয়ার করব। আর আমার অনার্স 4th ইয়ারের পরীক্ষা চলছে, আমার জন্য দোয়া করবেন সবাই। আমার কথাতে কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সবসময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।